এটা অনুবাদ করো আর আমি তোমাকে 1 কোটি টাকা দেব। কোটিপতি রাঘব সিংহানিয়া হাসতে হাসতে বলল। কার্যনির্বাহী আধিকারিকরা অট্টহাসি হেসে উঠল, কিন্তু যেমনই 11 বছরের মেয়েটি নিজের মুখ খুলল, হাসি তাদের মুখে জমে গেল। মুম্বাই শহরের উপরে সিংহানিয়া টাওয়ার শক্তির এক স্মারক হয়ে দাঁড়িয়েছিল, কাঁচ আর স্টিলের 60টি তলা যা মেঘেদের প্রতিফলিত করছিল। হাজার হাজার শ্রমিকের ঘাম দিয়ে এটি তৈরি হয়েছিল, যারা নিজের জীবনে কোনোদিনও এর প্রধান কার্যালয়ে পা রাখবে না। শীর্ষতলায়, যেখানে বাতাস সবথেকে বিশেষ অনুভূত হতো আর কার্পেটগুলো গোটা একটা বাড়ির থেকেও বেশি দামি ছিল, সেখানে এমন এক দৃশ্য ঘটছিল যা চিরদিনের জন্য ভাগ্য বদলে দেবে। প্রিয়া শর্মার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কেবল এয়ার কন্ডিশনারের কারণে নয়, যা মিটিং রুমকে সঠিক তাপমাত্রায় বজায় রাখছিল, বরং সেই আতঙ্কের কারণেও যা তার প্রতিটা শিরায় দৌড়াচ্ছিল। সে একটি ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, যা এমন মানুষে ঠাসা ছিল যারা তাকে এমনভাবে দেখছিল যেন সেই তাদের ডিজাইনার শেরবানি জুতোর ওপর এক দাগ। ওর মা মীরা ওকে সেদিন সাথে নিয়ে এসেছিল, কারণ ওর দেখাশোনার জন্য কেউ ছিল না। সেদিন স্কুলে ছুটি ছিল, আর ওর কাছে তাকে কাজে নিয়ে আসা অথবা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা ছেড়ে দেবারই বিকল্প ছিল, যা তারা ভাগ করে থাকত। মীরা সেটাকেই বেছে নিয়েছিল, যেটাকে সে সবথেকে নিরাপদ মনে করত। সে কত বড় ভুল করেছিল। আর এটা কি? রাঘব সিংহানিয়ার গলা খসখসে ছুরির মতো নীরবতাকে কাটল। সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সিইও এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যের পিঠের ওপর নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার স্যুট মীরার 1 বছরের আয়ের সমান ছিল, তার ঘড়ি ওর 5 বছরের আয়ের সমান। কিন্তু তার কাছে সবথেকে দামি জিনিস ছিল তাদের প্রতি তার অবজ্ঞা, যাদের সে নিচু মনে করত। আর রাঘব সিংহানিয়ার জন্য প্রায় প্রত্যেকেই নিচু ছিল। মাফ করবেন সিংহানিয়া সাহেব, মীরা এক পা এগিয়ে এলো, ওর গলা কাঁপছিল। আজ আমার মেয়ের জন্য থাকার কোনো জায়গা ছিল না, ও রান্নাঘরে চুপচাপ বসে থাকবে। আমি কথা দিচ্ছি, ও কাউকে বিরক্ত করবে না। রান্নাঘর? সিংহানিয়া ভ্রু কুচকাল। প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত এক দৃষ্টিতে দেখল, যাতে ঘৃণার ভাব খুবই কমই ঢাকা ছিল। তোমার মেয়ে? তুমি একে আমার কোম্পানিতে নিয়ে এসেছ যেন এটা কোনো ডে কেয়ার? টেবিলের চারপাশের আধিকারিকরা ফিসফিস করতে লাগল। বিবেক মেহরা, কর্পোরেট উকিল এবং সিংহানিয়ার ডান হাত এমন এক তৃপ্তির সাথে হাসল, যা কেবল কাপুরুষরাই দেখায় যখন কোনো শক্তিশালী ব্যক্তি দুর্বলদের অপমান করে। আর রাঘব সিংহানিয়ার জন্য প্রায় প্রত্যেকেই নিচু ছিল। স্যার, আমি। মীরা শুরু করল। চুপ। সিংহানিয়া এক হাত তুলল। তার চোখ প্রিয়ার উপর থেকে সরল না। কাছে এসো খোকি। প্রিয়া ওর মায়ের দিকে তাকাল। সে তার মায়ের চোখে ভয় দেখল, এক খামোশ মিনতি, যে সে কোনো ঝামেলা না পাকিয়ে আদেশ মানে। মীরা ওই কোম্পানিতে বহু বছর ধরে কাজ করছিল। সে ওই মেঝেগুলো পরিষ্কার করত, যা অন্যেরা নোংরা করত। ওই দপ্তরগুলোকে গুছিয়ে রাখত, যা অন্যেরা অগোছালো করত। সে এমন অপমান সহ্য করত, যা অন্যেরা কোনোদিন কল্পনাও করতে পারত না। এই সবটাই নিজের মেয়েকে এক উন্নত জীবন দেবার জন্য। ধীর পায়ে প্রিয়া ঘরের কেন্দ্রের দিকে এগিয়ে গেল। কাঁচের দেওয়ালগুলো নিচের শহরটাকে দেখালো, যা ছোট আর নগণ্য লাগছিল। মিটিংয়ের টেবিল আলোতে চকচক করছিল, এতটাই পালিশ করা ছিল যে প্রিয়া নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিল। স্কুল ইউনিফর্মে এক মেয়ে, কাঁধে নীল স্কুল ব্যাগ ঝোলানো, কর্পোরেট শক্তির এই মন্দিরে পুরোপুরি বেমানান। তোমার নাম কি? সিংহানিয়া তার চামড়ার চেয়ারের সামনের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল। প্রিয়া স্যার, প্রিয়া। ও নামটাকে এমনভাবে নিল যেন সেটা খুব তিতো কিছু। আমাকে বলো প্রিয়া, তোমার মা এখানে কি করে? প্রশ্নটা একটা ফাঁদ ছিল, প্রিয়া জানত। কোনো উত্তরই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কাজ করে স্যার, ও নিচু গলায় উত্তর দিল। কাজ? সিংহানিয়া একটু হাসল। তুমি একে কাজ বলো? ওই শৌচালয়গুলো পরিষ্কার করা, যা আমরা ব্যবহার করি? ওই আবর্জনা তোলা, যা আমরা তৈরি করি? কিছু আধিকারিক হাসল, অন্যরা অস্বস্তিতে অন্যদিকে তাকাতে লাগল, কিন্তু তাদের মধ্যে বাধা দেওয়ার সাহস কারো ছিল না। এটা সম্মানজনক কাজ স্যার, প্রিয়া বলল, আর ওর গলায় এমন কিছু ছিল যাতে হাসি থেমে গেল। সিংহানিয়া নিজের চোখ ছোট করে নিল। ও পাল্টা জবাব শোনার অভ্যস্ত ছিল না, আর তাও আবার নিজের সাফাই কর্মচারীর মেয়ের কাছ থেকে। সম্মানজনক কাজ? ও উঠে দাঁড়াল। তার বিশাল উচ্চতা প্রিয়ার ওপর ছায়া ফেলছিল। তোমার মা 1 মাসে ততটা আয় করে যতটা আমি 1 রাতের খাবারে খরচ করি, আর তুমি আমাকে সততার ওপর লেকচার দিতে এসেছ? ম্যাক্সিমিলিয়ানো। টেবিলের অন্য দিক থেকে এক মহিলার গলা এলো। তিনি ফরাসি বিনিয়োগকারী ইজাবেল মোরো ছিলেন, যিনি এক বহু মিলিয়ন চুক্তিতে আলোচনা করতে এসেছিলেন।
হয়তো আমাদের মিটিং জারি রাখা উচিত, নথিপত্র অপেক্ষা করতে পারে। সিংহানিয়া নিজের চোখ প্রিয়ার উপর থেকে সরাল না। ও এক নতুন বিনোদন পেয়ে গিয়েছিল। আমাকে বলো পড়াশোনা জানা খুকি, তুমি কতটা বুদ্ধিমান? তুমি কি তোমার পাড়ার স্কুলে ভালো গ্রেড পাও? প্রিয়া জবাব দিল না। সে নিজের নজর নিচু রাখল, যেমনটা ওর মা ওকে শিখিয়েছিল। ঝামেলা পাকাস না, কারোর নজর নিজের দিকে টানিস না, শুধু বেঁচে থাক। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। সিংহানিয়ার গলা শক্ত হয়ে গেল। হ্যাঁ স্যার, আমি ভালো গ্রেড পাই। কোন বিষয়ে? সব বিষয়ে স্যার। ঘরে আবার হাসি ছড়িয়ে পড়ল। বিবেক মেহরা এগিয়ে এলো। ওর চোখে দুষ্টুমি চকচক করছিল। সব বিষয়ে, এমনকি ভাষাতেও? উকিল জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার। আর তুমি কোন কোন ভাষা বলতে পারো, ছোট্ট জিনিয়াস? সিংহানিয়া নিজের হাত ভাঁজ করল। তার হাসি আরও চড়া হল। প্রিয়া ইতস্তত করল। ও জানত ও যা কিছু বলবে তা নিয়ে তামাশা করা হবে। কিন্তু ও এটাও জানত যে মিথ্যে বলা এর থেকেও খারাপ ছিল। ওর মা ওকে ওটাও শিখিয়েছিল। সত্যিটা যত যন্ত্রণাদায়কই হোক না কেন, সবসময় মিথ্যের থেকে ভালো হয়। হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা আর আরবি স্যার। যে নিস্তব্ধতা নেমে এলো তা ছিল পূর্ণ। আর তারপর রাঘব সিংহানিয়া এমন কিছু করল যার আশা কেউ করেনি। ও নিজের মাথা পেছনে ঝুঁকিয়ে জোরে অট্টহাসি হাসল, যাতে জানলার কাঁচও কেঁপে উঠল। এক অট্টহাসি যাতে তার সমস্ত অবজ্ঞা, তার সমস্ত অবিশ্বাস, ওই মেয়ের প্রতি তার সমস্ত উপহাস ভরা ছিল, যে এত অবাস্তব দাবি করার সাহস করেছিল। 5টা ভাষা? ও হাসতে হাসতে বলল। সাফাই কর্মচারীর মেয়ে 5টা ভাষা বলে? আধিকারিকরাও হাসিতে যোগ দিল। মালিকের সাথে হাসা চুপ করে থাকার চেয়ে সহজ ছিল। মীরা নিজের মেয়ের দিকে দৌড়ে যেতে চাইছিল, কিন্তু ওর পা মাটিতে জমে গিয়েছিল। চোখের জল বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল, কিন্তু ও সেগুলোকে রুখে দিল। ও দুর্বলতা দেখাতে পারত না। এখানে নয়, এখন নয়। সিংহানিয়া সাহেব, ইজাবেল মুরো আবার কথা বললেন, এইবার এক শক্ত গলায়। আমার মনে হয় এটা অনেক হয়েছে। কিন্তু সিংহানিয়া শেষ করেনি। তার এক বুদ্ধি এলো। এক বুদ্ধি যা তার নিষ্ঠুরতের তার কাছে দারুণ মনে হল। ও টেবিলের কাছে গেল আর নথিপত্রের এক বান্ডিল তুলল। এগুলো সেই আন্তর্জাতিক আলোচনার চুক্তিপত্র ছিল যা সেদিন বিকেলে হওয়ার কথা ছিল। এই নথিপত্রগুলো 5টি আলাদা ভাষায় ছিল, যা পেশাদার অনুবাদকদের দ্বারা তৈরি করা হয়েছিল, যারা নিজেদের কাজের জন্য প্রচুর টাকা নিয়েছিল। খুব ভালো, ছোট্ট বহুভাষী। সিংহানিয়া প্রিয়ার কাছে এলো আর কাগজগুলোকে ওর মুখের সামনে নাড়াল। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। ম্যাক্সিমিলিয়ানো, ইজাবেল শুরু করল। চুপ! ও বিনা তার দিকে তাকিয়ে আদেশ দিল। ওর চোখ এক শিকারীর মতো প্রিয়ার উপর টিকেছিল, যে নিজের শিকারকে দেখছে। আমি তোমাকে 1 কোটি টাকা দেব, যদি তুমি এগুলোর অনুবাদ করে দাও। ঘরে হুলুস্থুল পড়ে গেল। এক মেয়েকে 1 কোটি টাকা? বিবেক মেহরা জোরে হাসল। ও পুরোপুরি বুঝে গিয়েছিল তার বস কী করছে। এটা একটা নিখুঁত অপমান ছিল। মেয়েটি কোনো কিছুরই অনুবাদ করতে পারবে না। ও উপহাসের পাত্র হবে, আর ওর মা এক শিক্ষা পাবে, যাতে সে কোনোদিন আর দপ্তরে ঝামেলা না নিয়ে আসে। এখানে ইংরেজি, তামিল, বাংলা, আরবি আর জাপানি ভাষায় নথিপত্র আছে, সিংহানিয়া বলতে থাকল। যদি তুমি এগুলো সঠিকভাবে পড়তে আর অনুবাদ করতে পারো, তবে আমি তোমাকে টাকা দেব। 1 কোটি টাকা এখনই, সবার সামনে। এটা অন্যায়। মীরা শেষমেশ নিজের গলা ফিরে পেল। ও তো সামান্য একটা বাচ্চা। এক বাচ্চা যে বলে ও 5টা ভাষা জানে? সিংহানিয়া ওর দিকে তাকালো না। কি প্রিয়া, ঠিক তো, নাকি তুমি মিথ্যে বলছিলে? প্রিয়া প্রথমবার ওই ঘরে আসার পর ওপরে তাকালো। ওর চোখ সিংহানিয়ার চোখের সাথে মিলল। তাতে ভয় ছিল না, লজ্জা ছিল না। তাতে এমন কিছু ছিল যা সিইও অনেক দিন ধরে দেখেননি। তাতে আগুন ছিল। আমি মিথ্যে বলছিলাম না স্যার, প্রিয়া নিজের গলা পরিষ্কার আর দৃঢ় রেখে বলল। কিন্তু আপনি জাপানি ভাষার কথা বললেন। আমি বলেছিলাম যে আমি আরবি বলি, জাপানি নয়। সিংহানিয়ার হাসি 1 সেকেন্ডের জন্য টলে গেল। তাহলে আমার মনে হয় তুমি এমনিতেই হেরে গেছ। কত লজ্জার কথা। কিন্তু আমি তাও চেষ্টা করতে পারি। প্রিয়া হাত বাড়াল। আমাকে নথিপত্রগুলো দিন। ঘরে ফিসফাস ছড়িয়ে পড়ল। কারোরই এটার আশা ছিল না। সকলেই কান্নাকাটি, ক্ষমা আর পূর্ণ অপমানের আশা করেছিল। কোনো বাচ্চার হাত বাড়ানো নয়, সেই একই অধিকারের সাথে যেন কোনো আধিকারিক একটা চুক্তি পাকা করছে। সিংহানিয়া ইতস্তত করল। আলোচনার মধ্যে প্রথমবার ও অনিশ্চিত মনে হল কিভাবে এগোবে। কিন্তু ওর অহংকার ওর বুদ্ধির চেয়ে বড় ছিল। যেমন তোমার ইচ্ছে। ও অবজ্ঞা ভরা হাসির সাথে নথিপত্রগুলো ওকে সঁপে দিল। তোমার কাছে 5 মিনিট আছে। প্রিয়া কাগজগুলো নিল। ওর হাত আর কাঁপছিল না। ওর মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল।
বা হয়তো এমন কিছু যা সবসময় ওর মধ্যে ছিল তা শেষমেশ জেগে উঠেছিল। ও প্রথম নথিপত্রটা দেখল। সেটা ইংরাজিতে ছিল। এটা অংশীদারিত্বের শতাংশ আর আর্থিক গ্যারেন্টি নিয়ে জটিল অংশযুক্ত এক বিনিয়োগ যুক্তি ছিল। ও জোরে পড়তে শুরু করল। শুরুতে কেউ সত্যি করে গুরুত্ব দেয়নি। তারা আশা করেছিল ও তোতলাবে, ঘাবড়ে যাবে, ওই ভণ্ডামিকে প্রমাণ করবে যা সবাই বিশ্বাস করত। কিন্তু তারপর শব্দগুলো বইতে শুরু করল। প্রিয়া কেবল পড়ছিল না, ও পাশাপাশি হিন্দিতে অনুবাদ করছিল। প্রতিটি অংশের মানে এমন নিখুঁতভাবে বোঝাচ্ছিল যে ইজাবেল মোলো নিজের সিটে সামনের দিকে ঝুঁকে এলেন। থামো, ফরাসি বিনিয়োগকারী মাঝপথে আটকালেন। সমাপ্তি সংক্রান্ত অংশের ব্যাপারে তুমি কি বললে? প্রিয়া অনুবাদটা আবার করল, এমন আইনি প্রসঙ্গের সাথে যা উপস্থিত উকিলরাও ভাবেননি। দ্বিতীয় নথিপত্রটি তামিল ভাষায় ছিল। প্রিয়া সেটা নিল আর সরাসরি ইজাবেলের দিকে তাকিয়ে শুদ্ধ মাদুরাই উচ্চারণে তামিল ভাষায় পড়তে শুরু করল। ইজাবেল মোরোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর উচ্চারণ? তিনি নিজের মাতৃভাষায় ফিসফিস করে বললেন, এটা একদম নির্ভুল। প্রিয়া মৃদু হাসল আর হিন্দিতে অনুবাদ চালিয়ে গেল। তৃতীয় নথিপত্রটি বাংলায় ছিল। এটা আন্তর্জাতিক ব্যাংক হস্তান্তরের ওপর এক প্রযুক্তিগত রিপোর্ট ছিল। প্রিয়া সেটাকে একই প্রবাহের সাথে পড়ল। ওর উচ্চারণ এতটাই সঠিক ছিল যে কার্ল ব্রেনার, যিনি এক উপদেষ্টা হিসেবে উপস্থিত জার্মান ব্যাংকার ছিলেন, তিনি ওকে ভালো করে দেখার জন্যে নিজের চশমা খুলে নিলেন। তুমি বাংলা কোথায় শিখলে? তিনি নিজের ভাষায় জিজ্ঞেস করলেন। আমার প্রতিবেশী বাঙালি ছিলেন স্যার। প্রিয়াও বাংলায় উত্তর দিল। তিনি আমাকে খুব ছোট বয়স থেকে শিখিয়েছিলেন। তিনি বলতেন যে শব্দ পৃথিবীর মধ্যে সেতু তৈরি করে। চতুর্থ নথিপত্রটি আরবিতে ছিল। এটা ওমর আল আহমেদের সেই চিঠি ছিল যে সেদিন বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করার কথা ছিল। প্রিয়া কাগজটা নিল আর আরবি অক্ষরগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে শুরু করল। ওর গলা ওই প্রাচীন ভাষার বিশেষ ছন্দ নিয়ে নিল। ওমর আল আহমেদ, যিনি প্রাথমিক মিটিং দেখার জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন, 1000 কিলোমিটার দূরে নিজের দপ্তরে নিজের সিট থেকে উঠে দাঁড়ালেন। এই মেয়েটি কে? তিনি আরবিতে জিজ্ঞেস করলেন। সাফাই কর্মচারী মীরার মেয়ে। প্রিয়া নথিপত্র থেকে নিজের চোখ না সরিয়ে ওই একই ভাষায় উত্তর দিল। আর আপনার চিঠি খুব ভালো করে লেখা হয়েছে আল আহমেদ সাহেব, বিশেষ করে ব্যবসায় বিশ্বাসের গুরুত্বের ওপর অনুচ্ছেদটা। ঘরে পূর্ণ নিস্তব্ধতা ছিল। রাঘব সিংহানিয়া হাসা বন্ধ করে দিয়েছিল। তার মুখ অবিশ্বাসের এক মুখোশে বদলে গিয়েছিল, যা ধীরে ধীরে আরও বিপজ্জনক রং নিচ্ছিল। অপমান। কেবল একটা নথিপত্র বাকি ছিল যা জাপানি ভাষায় ছিল। ওটা সেই ভাষা যা প্রিয়া স্বীকার করেছিল যে ও জানে না। সিংহানিয়া নিজের সুযোগ দেখল। শেষেরটা ও নিজের কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়ে বলল, জাপানি। তুমি বলেছিলে যে তুমি বলো না। আমার মনে হয় তোমার এই নাটক এখানেই শেষ হচ্ছে। প্রিয়া নথিপত্রটা দেখল। জাপানি অক্ষরগুলো এক অসম্ভব ধাঁধার মতো ওকে পাল্টা দেখছিল। ও নিজের ওপর সকলের নজর অনুভব করল। ও ওর মায়ের আশা অনুভব করল। ও সিংহানিয়ার অবজ্ঞা অনুভব করল। ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিস্ময় অনুভব করল। আর তারপর ও এমন কিছু করল যা কেউ আশা করেনি। ও যেখানে জাপানি আধিকারিক সুশ্রী নাওমি সাতো বসেছিলেন সেখানে চলে গেল। ও সম্মানপূর্বক মাথা নত করে, যেমনটা ও পড়াশোনার ভিডিওতে দেখেছিল, এবং কথা বলল, সাতোসান, আমি জাপানি বলতে পারি না, কিন্তু আমি আপনাদের দেশের সংস্কৃতি নিয়ে বহু বছর পড়াশোনা করেছি। আমি জানি যে জাপানে যা আপনি জানেন না তা স্বীকার করা ততটাই গুরুত্বপূর্ণ যতটা যা আপনি জানেন তা প্রদর্শন করা। আমি বিনম্রভাবে আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে এই নথিপত্র পড়তে শেখাবেন। আজ নয়, কিন্তু কোনো একদিন। যে নিস্তব্ধতা নেমে এলো তা আগের সমস্তগুলোর থেকে আলাদা ছিল। সুশ্রী নাওমি সাতো ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ওনার চোখে এমন কিছু চকচক করছিল যা প্রশংসা বা হয়তো তার থেকেও গভীর হতে পারে। ভারতে, তিনি হালকা উচ্চারণে হিন্দিতে বললেন, আমাদের এখানে একটা শব্দ আছে, উদ্যোগ, যার মানে হল অত্যন্ত প্রচেষ্টা করা, কখনো হার না মানা, নিজের সব কিছু দিয়ে দেওয়া যদিও পরিণাম অনিশ্চিত হয়। তিনি সিংহানিয়ার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যাতে সিইও এক পা পিছিয়ে গেল। এই মেয়েটি এইমাত্র গত 20 বছরে আমার দেখা যে কোনো আধিকারিকের থেকে বেশি উদ্যোগ প্রদর্শন করেছে। ইজাবেল মোরোও দাঁড়িয়ে পড়লেন। আমি পুরোপুরি একমত। আমি এখন যা দেখলাম তা অসাধারণ। হান্স মুলারও সহমত পোষণ করলেন। আমি এমন কিছু কোনোদিন দেখিনি। ওমর আল আহমেদ স্ক্রিন থেকে গম্ভীর গলায় হিন্দিতে কথা বললেন, সিংহানিয়া সাহেব, আপনি 1 কোটি টাকার কথা দিয়েছিলেন। মেয়েটি 5টির মধ্যে 4টি নথিপত্রের পুরোপুরি অনুবাদ করেছে। আমি বলবো ও কথা রেখেছে।
সিংহানিয়া চারপাশটা দেখল। যেসব সহকর্মীদের ও আশা করেছিল তারা ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। যে অপমান ও একটা বাচ্চার জন্য পরিকল্পনা করেছিল তা এখনও নিজের কাঁধের ওপর পড়ছিল। এটা আজেবাজে কথা। তার গলা চাপার আগে কাঁপছিল। এটা একটা মজা ছিল। স্বাভাবিকভাবেই আমি একটা ছোট মেয়েকে 1 কোটি টাকা দিচ্ছি না। একটা মজা? ইজাবেল মোরো ধীরে ধীরে কথাটি বললেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে এক বাচ্চাকে অপমান করা আপনার কাছে মজাদার লাগে? সিংহানিয়া সাহেব, এটা আমার কোম্পানি। সিংহানিয়া টেবিলে মুষ্টাঘাত করল। আমি ঠিক করি কি মজাদার আর কি নয়। বিবেক মেহরা হস্তক্ষেপ করার চেষ্টা করল। হয়তো আমাদের একটা ব্রেক নেওয়া উচিত। কেউ তোমার মতামত চায়নি। সিংহানিয়া নিজের উকিলের উপরই চিৎকার করে উঠল। প্রিয়া ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। নথিপত্রগুলোকে নিজের বুকে জড়িয়ে ওর মায়ের দিকে তাকালো, যে দরজার কাছে চুপচাপ কাঁদছিল। গর্বের চোখের জল ভয়ের সাথে মিশেছিল যে আগে কি হবে, কারণ তারা দুজনেই সত্যিটা জানত। সিংহানিয়া এই অপমান ক্ষমা করবে না। বিনিয়োগকারীরা কি ভাবল তাতে কিছু যায় আসত না। কি ঠিক বা ন্যায্য ছিল তাতেও কিছু যায় আসত না। বদলা আসবেই। এটা কেবল সময়ের অপেক্ষা ছিল। কিন্তু ওই মুহূর্তে যখন বিকেলের রোদ জানলার কাঁচ ভেদ করে ঘরটিকে সোনালি আলোয় স্নান করিয়ে দিচ্ছিল, প্রিয়া শর্মা এমন কিছু অর্জন করে নিয়েছিল যা কেউ সম্ভব বলে মানেনি। ও এক দানবকে টলিয়ে দিয়েছিল। আর এটা যদিও ও এখনও জানত না, কেবল শুরু ছিল। কারণ ওই কাঁচ আর স্টিলের টাওয়ারের অন্য কোথাও কেউ দেখছিল। কেউ যে এমন রহস্য জানত যা সব কিছু বদলে দেবে। আর সেই কেউটি ঠিক তাই পেয়ে গিয়েছিল যার সে বহু বছর ধরে খোঁজ করছিল। পরিণাম মীরার ভয়ের থেকেও দ্রুত এলো। ওই একই রাতে যখন মা আর মেয়ে শহরের বাইরে তাদের ছোট্ট অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল, মীরার ফোন বাজল। নম্বরটা কোম্পানির ছিল। উত্তর দেওয়ার আগে ওর বুক কেঁপে উঠল। শর্মাজি? অন্যদিকের গলাটা ছিল ঠান্ডা আর পেশাদার। মানব সম্পদ বিভাগ থেকে বলছি। আপনাকে জানানো হচ্ছে যে সিংহানিয়া ইন্টারন্যাশনালের আপনার পরিষেবার আর প্রয়োজন নেই। আপনি কাল এসে আপনার পাওনা নিয়ে যেতে পারেন। মীরা উত্তর দেওয়ার আগেই কলটি কেটে গেল। প্রিয়া দেখল ওর মায়ের মুখ কিভাবে ভেঙে পড়ল, চোখের জল কিভাবে বইতে শুরু করল। ওর কাঁধ এক অদৃশ্য কিন্তু ভারী বোঝার নিচে কিভাবে ঝুঁকে গেল। মা? প্রিয়া নিজের হাত বাড়াল। কিছু বলিস না, মীরা ফিসফিস করে বলল। প্লিজ, এখন নয়। ওরা বাকি রাস্তাটা নিস্তব্ধতায় পার করল। এক নিস্তব্ধতা যা যে কোনো শব্দের চেয়ে বেশি ভারী ছিল। প্রিয়া অনুভব করল প্রতিটি পদক্ষেপের সাথে ওর গলায় দলা পাকিয়ে আসছে। ওই সবটা করেছিল। ওর সাহসের মুহূর্ত ওর পরিবারের আয়ের একমাত্র উৎস নষ্ট করে দিয়েছিল। অ্যাপার্টমেন্ট তাদের স্বাভাবিক অন্ধকারের সাথে স্বাগত জানাল। মীরা আলো জ্বালাল না। ও খাওয়ার টেবিলের একমাত্র চেয়ারে বসে পড়ল আর নিজের মাথা 2 হাতের মধ্যে নামিয়ে দিল। 15 বছর ও বিড়বিড় করল। সেখানে 15 বছর কাজ করেছি সবকিছু সহ্য করে, আর একদিনে সব শেষ হয়ে গেল। মা, আমি চাইনি। আমি জানি তুই চাসনি। মীরা প্রথমবার নিজের গলা চড়াল। ওর চোখ জল আর অন্য কিছুর সাথে চকচক করছিল। এমন কিছু যা প্রিয়া ওর মধ্যে কোনোদিন দেখেনি, নিরাশা। কিন্তু এখন আমাদের কাছে কিছু নেই প্রিয়া, তুই কি বুঝতে পারছিস? কিছু নেই। ভাড়ার তারিখ 2 সপ্তাহের মধ্যে আসছে। আমার কাছে কোনো সঞ্চয় নেই। আমার কাছে কোনো দ্বিতীয় চাকরি অপেক্ষা করে নেই। আমরা কি করব? প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। ও ছোট্ট ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। অনুভব করছিল যে ওর মায়ের প্রতিটি শব্দ ওর বুকে বরফের সূঁচের মতো বিঁধছে। আমার চুপ থাকা উচিত ছিল, ও শেষে বলল। ওদের আমার মজা ওড়াতে দেওয়া উচিত ছিল, আর ব্যাস। মীরা দীর্ঘশ্বাস নিল। নিজের ধৈর্য ফিরে পাওয়ার চেষ্টা করছিল। না বেটি, তুই যা করেছিস তা সাহসের কাজ ছিল। ওটা অবিশ্বাসও ছিল। কিন্তু এই দুনিয়ায় সাহসী মানুষরা সবসময় জেতে না। মাঝে মাঝে শক্তিশালী লোকরা কেবল তাদের পিষে দেয় যারা তাদের চ্যালেঞ্জ করার সাহস করে। এটা ঠিক নয়। না, এটা ঠিক নয়। নিস্তব্ধতা আগের চেয়ে বেশি ভারী হয়ে ফিরে এলো। প্রিয়া ওর মায়ের কাছে গেল আর ওনাকে জড়িয়ে ধরল। মীরা নিজের মেয়ের কাঁধের ওপর কান্নায় ভেঙে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা ধরে চেপে রাখা সমস্ত ভয় আর নিরাশাকে বাইরে বের করে দিল। সত্যি বলতে, বছরের পর বছর ধরে জমানো কষ্ট। আমরা কোনো উপায় খুঁজে নেব, প্রিয়া ফিসফিস করে বলল। আমি জানি না কিভাবে, কিন্তু আমরা করব, আমি কথা দিচ্ছি। মীরা উত্তর দিল না, শুধু কাঁদতে থাকল। পরের দিনগুলো প্রিয়ার মনে ছিল। সেগুলো সবথেকে কঠিন ছিল। মীরা রোজ সূর্য ওঠার আগে বেরিয়ে যেত, যে কোনো জায়গায় কাজের খোঁজে, যেখানে ওঠে গ্রহণ করা হবে। রেস্তোরাঁ, দোকান, সাফাই অফিস। কিন্তু প্রতিটি দরজা
একই উত্তরের সাথে বন্ধ হয়ে যেত, লোক নেই। যা মীরা জানত না তা হল রাঘব সিংহানিয়া ফোন করে সবাইকে মানা করে দিয়েছিল। ও নিজের প্রভাব ব্যবহার করে এটা নিশ্চিত করেছিল যে শহরের কোনো কোম্পানি ওই মহিলাকে চাকরি না দেয়, যে ওই মেয়েকে বড় করেছে, যে তাকে অপমানিত করেছিল। এটা ছিল তার বদলা নেওয়ার কায়দা, শান্ত, কার্যকর আর নির্মম। প্রিয়া স্কুলে যেতে থাকল, কিন্তু ওর মন অন্য কোথাও ছিল। ও ক্লাসের সময় জানলার বাইরে তাকিয়ে থাকত, নিজের মায়ের কথা ভাবত, যে রোদে হাঁটছিল আর ওই দরজাগুলোতে কড়া নাড়ছিল যা কোনোদিন খোলেনি। প্রিয়া শর্মা, তুমি কি মন দিচ্ছ? শিক্ষিকার গলা ওকে ওর চিন্তার থেকে বাইরে বের করে আনল। ক্লাসের সমস্ত চোখ ওর উপরে ছিল। হ্যাঁ টিচার, মাফ করবেন। তাহলে তুমি কি আমাকে ওই প্রশ্নের উত্তর বলতে পারো যা আমি এইমাত্র করেছি? প্রিয়া জানত না প্রশ্নটা কি ছিল, কিন্তু ওর মস্তিষ্ক দ্রুত কাজ করল। ও ব্ল্যাকবোর্ড দেখল, গণিত সমীকরণের নম্বর দেখল আর সেকেন্ডের মধ্যে উত্তরের হিসাব কষল। ৪২ টিচার। শিক্ষিকা বিস্ময়ে চোখের পলক ফেললেন। সঠিক, কিন্তু ক্লাসে বেশি মন দেওয়ার চেষ্টা করো মিস শর্মা। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু ওর মস্তিষ্ক আগেই অন্য জায়গায় চলে গিয়েছিল। ওকে নিজের মায়ের সাহায্য করার কোনো রাস্তা খুঁজে বের করার দরকার ছিল। ওকে ওই জিনিসটা ঠিক করার দরকার ছিল যাও তৈরি করেছিল। বরখাস্ত হওয়ার ১ সপ্তাহ পর পরিস্থিতি গুরুতর ছিল। ফ্রিজ প্রায় খালি ছিল, বিল না মিটিয়ে জমা হচ্ছিল, আর মীরার কাশি হতে শুরু করেছিল। এক গভীর আর দুশ্চিন্তার আওয়াজ যা প্রতি রাতে খারাপ হয়ে যেত। এটা কেবল একটা সর্দি, ও বলত, যখন প্রিয়া জিজ্ঞেস করত, চিন্তা করিস না। কিন্তু প্রিয়া চিন্তা করল। ও দেখতে পাচ্ছিল ওর মা কিভাবে দুর্বল হয়ে যাচ্ছিল, ওর চোখের নিচে কালো দাগ কিভাবে বাড়ছিল। প্রতিটি দিন যা চাকরি ছাড়া পার হচ্ছিল তা কিভাবে ওর সব আশা কেড়ে নিচ্ছিল। তখনই প্রিয়া এক সিদ্ধান্ত নিল। ওর মায়ের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করল আর তাদের পুরনো কম্পিউটারটা চালু করল। ইন্টারনেট কানেকশন ধীর ছিল, কিন্তু কাজ করত। ও অনলাইনে অনুবাদের কাজের খোঁজ করতে শুরু করল, এমন পরিষেবা যেখানে লোক নথিপত্র অনুবাদের জন্য টাকা দিত। ওর কাছে কোনো প্রমাণপত্র ছিল না, কোনো যোগ্যতা ছিল না। ওর কাছে কেবল ওর ভাষা আর ওর দৃঢ় সংকল্প ছাড়া আর কিচ্ছু ছিল না। ও একটি ছদ্ম নামে একটা অ্যাকাউন্ট খুলল। ও নিজের আসল নাম ব্যবহার করতে পারত না। ও নাবালক ছিল, আর নিয়ম ওকে কাজ করার অনুমতি দিত না। কিন্তু নিয়ম ওর মাকে খাবার খাওয়াবে না, নিয়ম ভাড়া মেটাবে না। ওর প্রথম কাজ ছোট ছিল, একটি রেস্তোরাঁ মেনুর হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করা। ওরা খুব সামান্য কিছু টাকা দিচ্ছিল, কিন্তু প্রিয়া এটাকে সেই একই নিষ্ঠার সাথে করল যা ও সিংহানিয়ার মিটিং রুমে দিয়েছিল। যখন গ্রাহক একটি ইতিবাচক রিভিউ দিল, তখন কিছু বদলে গেল। অন্য গ্রাহকরা ওর সাথে যোগাযোগ করতে শুরু করল। আইনি নথিপত্র, ব্যবসায়িক চিঠি, গুরুত্বপূর্ণ ইমেল, প্রতিটি কাজ আগের চেয়ে বেশি জটিল ছিল। কিন্তু প্রিয়া থামল না। ও গভীর রাত পর্যন্ত কাজ করত, যখন ওর মা ঘুমিয়ে থাকত। ও স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়ত। ও বড়জোর কয়েক ঘন্টা ঘুমত। কিন্তু ও যা কিছু টাকা আয় করত তা সরাসরি একটা অ্যাকাউন্টে যেত, যা ও এক প্রতিবেশীর থেকে ধার নেওয়া নথিপত্রের সাহায্যে খুলতে সক্ষম হয়েছিল, যে ওর মায়ের কাছে ঋণী ছিল। সপ্তাহ পার হয়ে গেল। মীরা এমন বদল দেখতে পাচ্ছিল যা ও ব্যাখ্যা করতে পারছিল না। ফ্রিজে খাবার ছিল, বিলগুলো মেটানো মনে হচ্ছিল, কিন্তু যখন ও জিজ্ঞেস করত তখন প্রিয়া শুধু বলতো যে ও রাস্তায় কয়েন পেয়েছে বা এক প্রতিবেশী তাদের মুদিখানার জিনিস দিয়েছে। প্রিয়া, মীরা এক রাতে ওর মুখোমুখি হল। আমাকে সত্যিটা বলার দরকার, এই টাকা কোথা থেকে আসছে? প্রিয়া ইতস্তত করল। ওর নিজের মায়ের কাছে মিথ্যে বলতে ঘৃণা লাগছিল। কিন্তু ও এটাও জানত যে যদি ও সত্যিটা বলে তবে মীরা ওকে ওটা চালিয়ে যেতে বারণ করবে, আর তারপর ওরা কি খাবে? আমি ছোটখাটো কাজ করছি, ও শেষে বলল। সহপাঠীদের হোমওয়ার্কে সাহায্য করছি, খারাপ কিছু না মা, আমি কথা দিচ্ছি। মীরা ওকে অনেকক্ষণ ধরে দেখল। ওর মায়ের চোখ জানত যে আরও কিছু আছে, কিন্তু ওরাও জানত যে ওর মেয়ে একমাত্র উপায়ে সাহায্য করার চেষ্টা করছিল, যা ও জানত। কথা দাও যে তুমি বিপজ্জনক কিছু করছো না, আমি কথা দিচ্ছি। এটি ছিল একটি আধো অসম্পূর্ণ প্রতিশ্রুতি। ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করা বিপজ্জনক ছিল। কাজ করার জন্য নিজের বয়স লুকিয়ে বলা অবৈধ ছিল। কিন্তু প্রিয়া নিজেকে বুঝিয়ে নিয়েছিল যে এর প্রয়োজন ছিল। উদ্দেশ্যই উপায়কে সঠিক প্রমাণ করে। সে কত ভুল ছিল। বরখাস্ত হওয়ার ১ মাস পরে সেই ফোন এলো। প্রিয়া ক্লাসে ছিল যখন প্রিন্সিপাল গম্ভীর মুখে ঘরে এলেন। প্রিয়া শর্মা, তোমার আমার সাথে আসা প্রয়োজন। প্রিয়া উঠে দাঁড়াতেই ক্লাসে ফিসফিস শুরু হয়ে গেল।
সে প্রিন্সিপালের পেছনে করিডর দিয়ে হেঁটে চলল, যা হঠাৎ অনেক বেশি দীর্ঘ আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। প্রিন্সিপালের দপ্তরে দুজন লোক অপেক্ষা করছিল, একজন পুরুষ আর একজন মহিলা। দুজনের মুখেই পেশাদার ভাব ছিল, যা কিছুই বলছিল না। প্রিয়া, এরা শিশু সুরক্ষা বিভাগ থেকে এসেছেন, প্রিন্সিপাল বুঝিয়ে বললেন। ওদের তোমাকে কিছু প্রশ্ন করার আছে। না। প্রিয়ার বুক কেঁপে উঠল। মিস শর্মা, লোকটি নিরপেক্ষ গলায় বলল, আমরা আপনার পারিবারিক পরিস্থিতি সম্পর্কে একটি বেনামি রিপোর্ট পেয়েছি। এতে দাবি করা হয়েছে যে আপনি অবৈধভাবে কাজ করছেন এবং আপনার মায়ের কাছে আপনাকে দেখাশোনা করার মতো কোনো কর্মসংস্থান বা মাধ্যম নেই। এটা সত্যি নয়, প্রিয়া শুরু করল। আমরা এমন কিছু নথিপত্রও পেয়েছি যা ইঙ্গিত করে যে আপনি অনলাইন কাজের প্ল্যাটফর্মে কাজ করার জন্য মিথ্যে পরিচয় ব্যবহার করেছেন। মহিলাটি যোগ করলেন, এটা কি সত্যি? প্রিয়া অনুভব করল যে তার চারদিকের দুনিয়াটা বন্ধ হয়ে আসছে। কেউ তাকে নিয়ে রিপোর্ট করেছিল, কেউ একজন জানত যে সে ঠিক কি করছিল। সিংহানিয়া, অবশ্যই সেই হবে। তার বদলা তার মায়ের বরখাস্তের সাথেই শেষ হয়ে যায়নি। সে অপেক্ষা করেছিল, সে লক্ষ্য করেছিল, আর এখন সে সেখানে আক্রমণ করছিল যেখানে সবথেকে বেশি কষ্ট হয়। আমাদের আপনার মায়ের সাথে কথা বলতে হবে, লোকটি বলতে থাকল, আর আমরা যা খুঁজে পাই তার ভিত্তিতে আমাদের বিকল্প হেফাজতের বিকল্পগুলো বিবেচনা করতে হতে পারে। বিকল্প হেফাজত? প্রিয়ার মনে হলো যেন তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেছে। আপনারা আমাকে আমার মায়ের থেকে আলাদা করতে চান? কেউ এমনটা চায় না, মহিলাটি বলল, কিন্তু তার গলা আশ্বস্ত করার মতো ছিল না। আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই যে তুমি নিরাপদ পরিবেশে আছো। আমার মা পৃথিবীর সবথেকে নিরাপদ মানুষ। প্রিয়া চোখের জল আটকানোর জন্য নিজের সবটুকু ইচ্ছাশক্তি ব্যবহার করল। উনি আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, সবকিছু। আর যদি আমি ভুল করে থাকি তবে তা ওনাকে সাহায্য করার জন্য ছিল, উনি আমাকে বাধ্য করেননি বলে নয়। আমরা বুঝতে পারছি যে এটা একটা কঠিন পরিস্থিতি, লোকটি বলল, কিন্তু আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে। মীরা ৩০ মিনিট পরে স্কুলে পৌঁছাল। যখন সে দফতরে এলো আর আধিকারিকদের দেখল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যখন সে অভিযোগগুলো শুনল, তখন তার চোখ জলে ভরে গেল। যখন সে বুঝল যে তারা তার মেয়েকে তার থেকে দূরে সরিয়ে নিতে পারে, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। দয়া করে, সে ভাঙা গলায় মিনতি করল, আমার মেয়ে শুধু আমাকে সাহায্য করার চেষ্টা করছিল। ভুলটা আমার, পুরো ভুলটা আমার। আমাকে শাস্তি দিন, ওকে নয়। শর্মাজি, আমরা কাউকে শাস্তি দেবার জন্য এখানে আসিনি, মহিলাটি বলল। আমরা এখানে পরিস্থিতির মূল্যায়ন করতে এসেছি। পরিস্থিতি এই যে আমি অন্যায়ভাবে আমার চাকরি হারিয়েছি। মীরা প্রথমবার নিজের গলা তুলল। আমাকে বের করে দেওয়া হয়েছে কারণ আমার মেয়ে নিজেকে ওই কোম্পানির সবথেকে শক্তিশালী লোকটার থেকেও বেশি বুদ্ধিমান প্রমাণ করেছে, আর তারপর থেকে সেই লোকটা আমাদের জীবন ধ্বংস করার শপথ নিয়েছে। তদন্ত ওনার হওয়া উচিত, আমাদের নয়। শর্মাজি, আমরা বুঝতে পারছি যে আপনি বিচলিত। আপনারা কিছুই বোঝেন না। মীরা এখন ফুপিয়ে কাঁদছিল। আপনারা বোঝেন না যে রাস্তায় রাস্তায় কাজের খোঁজে ঘুরে বেড়ানো কেমন লাগে যখন আপনার মেয়ে ক্ষুধার্ত থাকে। আপনারা বোঝেন না নিজের সন্তানকে আমাদের বাঁচানোর চেষ্টায় গভীর রাত পর্যন্ত জেগে থাকতে দেখার কষ্ট। আপনারা কিছুই বোঝেন না। প্রিয়া ওর মায়ের কাছে গেল আর ওনাকে জড়িয়ে ধরল। তারা দুজনেই এখন কাঁদছিল, একে অপরের সাথে লেপ্টে ছিল, যেন দুনিয়া তাদের আলাদা করার চেষ্টা করছিল। আর একদিক থেকে এটা সত্যিও ছিল। আমাদের আপনাদের বাড়িতে যেতে হবে, লোকটি শেষে বলল। আর আমরা প্রিয়ার আলাদা করে ইন্টারভিউ নিতে চাই, এটা সাধারণ নিয়ম। আপনারা আমার মেয়েকে আমার থেকে আলাদা করবেন না, মীরা এক ইস্পাত কঠিন সংকল্পের সাথে বলল, যা তার চোখের জলের মধ্য দিয়েই ফুটে উঠছিল। এখনই কেউ আলাদা করার কথা বলছে না, মহিলাটি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। শুধু এখনকার জন্য। মীরা এই শব্দটা এমনভাবে উচ্চারণ করল যেন তা বিষ। শুনলি প্রিয়া, এখনকার জন্য, যেন এটা অনিবার্য, যেন তারা আগেই ঠিক করে নিয়েছে। মা, প্রিয়া ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে। আমরা প্রমাণ করব যে আমরা একটা পরিবার, যে আমরা একে অপরের খেয়াল রাখি। ওরা সত্যিটা দেখতে পাবে। সত্যিটা? মীরা তিক্তভাবে বিড়বিড় করল। সত্যিটা হলো এই যে গরিবদের কোনো সত্যি থাকে না। আমাদের কাছে শুধু সেই গল্পটাই থাকে যা ধনীরা আমাদের সম্পর্কে বলার সিদ্ধান্ত নেয়। আলাদা ইন্টারভিউ প্রিয়ার জীবনের সবথেকে দীর্ঘ সময় ছিল। তারা তাকে তার মা, তার বাড়ি, তার খাবার, তার স্বপ্ন, তার ভয় সম্পর্কে প্রশ্ন করল। প্রতিটি উত্তরের বিশ্লেষণ করা হলো, নোট করা হলো, বিচার করা হলো। তোমার মা কি কখনো তোমাকে আঘাত করেছেন? কখনো না। আমার মা পৃথিবীর সবথেকে কোমল মানুষ। তুমি কি তোমার বাড়িতে নিরাপদ বোধ করো?
আমি নিরাপদ বোধ করি কারণ আমি ওনার সাথে আছি। তুমি অনলাইন কাজ করা কেন শুরু করলে? প্রিয়া জবাব দেওয়ার আগে ইতস্তত করল। সে জানত যে সত্যিটা পরিস্থিতি আরও খারাপ করতে পারে, কিন্তু সে এটাও জানত যে মিথ্যে কথা তাকে এখানে নিয়ে এসেছে। কারণ আমার মা কাজ খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে যাচ্ছিলেন, যা উনি পাচ্ছিলেন না। কারণ আমাদের খাওয়ার মতো কিছু ছিল না। কারণ আমিই একমাত্র ছিলাম যে কিছু করতে পারত। আর ভাষাই একমাত্র জিনিস যা আমার কাছে আছে। তুমি কি জানতে যে এটা অবৈধ ছিল? আমি জানতাম যে এটা জরুরি ছিল। আধিকারিক তাকে অনেকক্ষণ ধরে দেখলেন। তার চোখে এমন কিছু ছিল যা প্রিয়া বুঝতে পারছিল না। করুণা নাকি বিচার? প্রিয়া, তুমি কি জানো তোমার পরিবারের ব্যাপারে বেনামি রিপোর্ট কে দিয়েছে? আমার মনে হয় হ্যাঁ জানি। কে? রাঘব সিংহানিয়া। সেই লোকটা যে আমার মাকে চাকরি থেকে বের করেছে। সেই লোকটা যে আমাকে নথিপত্র অনুবাদ করলে 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর তারপর আমি যখন তা করলাম তখন আমার মজা উড়িয়েছিল। আধিকারিক নোট নিলেন। এটি একটি গুরুতর অভিযোগ। এটা সত্যি। যখন শেষমেশ তাদের দেখা করার অনুমতি দেওয়া হলো, তখন মা আর মেয়ে এমনভাবে জড়িয়ে ধরল যেন তারা বহু বছর পর দেখা করছে। ওরা আমাদের আলাদা করবে না? প্রিয়া ওর মায়ের কানে ফিসফিস করে বলল, আমি ওদের অনুমতি দেব না। আমার সাহসী মেয়ে মীরা ওর কপালে চুমু খেল, আমার ছোট্ট যোদ্ধা। কিন্তু তারা যখন স্কুল থেকে বের হলো, তখন তাদের কেউই রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা গাড়ি বা সেই লোকটার দিকে খেয়াল করেনি যে তাদের দিকে এক তৃপ্ত হাসি নিয়ে তাকিয়েছিল। বিবেক মেহরা জানলা নামিয়ে নিজের ফোনে একটা নম্বর ডায়াল করল। সিংহানিয়া সাহেব, সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আধিকারিকরা ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন। এটা শুধু সময়ের অপেক্ষা যে মেয়েটি হেফাজত ব্যবস্থায় চলে যাবে। সিংহানিয়ার গলা লাইনের ওপর থেকে সন্তুষ্ট শোনাল। চমৎকার। কেউ আমাকে অপমান করে পার পাবে না, একদম কেউ না। মায়ের কি করব? ও তো আগেই ধ্বংস হয়ে গেছে। চাকরি নেই, টাকা নেই, আর শীঘ্রই মেয়েও থাকবে না। এখনকার জন্য এটাই যথেষ্ট শাস্তি। আর যদি কেউ আমাদের জড়িত থাকার কথা জানতে পারে? সিংহানিয়া ধীরে ধীরে হাসল। দেশের সবথেকে শক্তিশালী পুরুষদের একজনের কাজের ব্যাপারে একটা সাফাই কর্মচারীর কথা কে বিশ্বাস করবে? কেউ না। এটাই শক্তির বিশেষ অধিকার। বিবেক, আমরা যা চাই তাই করতে পারি, আর দুনিয়া শুধু অন্যদিকে তাকিয়ে থাকে। কল কেটে গেল। বিবেক ইঞ্জিন চালু করল আর চলে গেল, পেছনে এক মা আর মেয়েকে ফেলে রেখে, যারা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে একে অপরকে জড়িয়ে ধরে হেঁটে চলছিল। কিন্তু তারা দুজনেই যা জানত না তা হল অন্য কেউ সেই কথা শুনছিল। কেউ একজন যে কয়েক মাস আগে বিবেকের ফোনে আড়ি পাতা যন্ত্র লাগিয়েছিল, ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। কেউ একজন যে রাঘব সিংহানিয়ার সমস্ত রহস্য জানত, আর সেই কেউটি ঠিক এখনই কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ সিংহানিয়া টাওয়ারের ছায়ায় এক ঝড় আসতে চলেছিল, আর যখন তা আসবে তখন কিছুই আর আগের মতো থাকবে না। অশোক মালহোত্রা ৭৩ বছর পর্যন্ত একটি মৌলিক সত্য শিখতে শিখতে কাটিয়েছিলেন। প্রকৃত শক্তি চিৎকারে নয়, বরং নিস্তব্ধতায় মাপা হয়। শহরের কেন্দ্রে এক নামহীন দাড়ির নিজস্ব ব্যক্তিগত দপ্তরে বসে তিনি বিবেক মেহরা আর রাঘব সিংহানিয়ার মধ্যের কথোপকথনের রেকর্ডিং তৃতীয়বার শুনছিলেন। প্রতিটি শব্দ সেই কথাটিই নিশ্চিত করছিল যা ওনার বহু বছর ধরে সন্দেহ ছিল। ওনার ভাগ্নে একটা দানব হয়ে গিয়েছিল। কারণ হ্যাঁ, রাঘব সিংহানিয়া ওনার ভাগ্নে ছিল, ওনার ছোট বোনের ছেলে, যাকে অশোক নিজের মনে করে বড় করেছিলেন, যখন ওনার বোন এমন এক অসুখে মারা গিয়েছিলেন যা ডাক্তাররা কোনোদিন ব্যাখ্যা করতে পারেননি। ওনাকে শিক্ষা, সুযোগ, যোগাযোগ দিয়েছিলেন, ওনাকে ব্যবসার ব্যাপারে সবকিছু শিখিয়েছিলেন, আর রাঘব প্রতিটি পাঠকে নিষ্ঠুরতার সাম্রাজ্য গড়ার কাজে ব্যবহার করেছিল। অশোক সাহেব, ওনার সহকারী আশার গলা ওনার চিন্তায় বাধা দিল। আপনার অনুরোধ করা তদন্ত শেষ হয়েছে। আশা ডেস্কে একটি মোটা ফাইল রাখল। সে একজন মধ্যবয়সী মহিলা ছিল, বিচক্ষণ আর দক্ষ। সে অশোকের জন্য কয়েক দশক ধরে কাজ করছিল, আর সে এমন সব রহস্য জানত যা সরকার ফেলে দিতে পারত। তুমি ওই মেয়েটির ব্যাপারে কি পেলে? অশোক ওপরে না তাকিয়েই জিজ্ঞেস করলেন। প্রিয়া শর্মা, মেধাবী ছাত্রী, সব স্তরে সঠিক গ্রেড, 5টি ভাষা বলে, যাতে তার দক্ষণ প্রমাণিত। ওর মা মীরা শর্মা সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসে 15 বছর কাজ করেছেন, যতক্ষণ না ওনাকে 1 মাস আগে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। আর বেনামি অভিযোগ? আমরা উৎস খুঁজে পেয়েছি। এটি একটি ডিসপোজেবল ফোন থেকে করা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন টাওয়ার কলটিকে সিংহানিয়া টাওয়ারের ভেতরে, বিশেষ করে আইনি দপ্তরের তলায় অবস্থিত বলে দেখাচ্ছে। বিবেক। অশোক নামটা এমনভাবে বিড়বিড় করলেন যেন তা বিষ। আরও কিছু আছে, আশা বলতে থাকল। মা অসুস্থ। এটা সাধারণ কাশি হিসেবে শুরু হয়েছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হয়েছে। কমিউনিটি হাসপাতালে আমাদের যোগাযোগ থেকে জানা গেছে যে তিনি গত 2 সপ্তাহে 3 বার বিনামূল্যে ক্লিনিকে গিয়েছেন।
ডাক্তারদের গুরুতর ব্রঙ্কাইটিস সন্দেহ হচ্ছে, সম্ভবত নিউমোনিয়ার দিকে এগোচ্ছে। ওনার এমন ওষুধ প্রয়োজন যা উনি কিনতে পারছেন না। অশোক নিজের চোখ বন্ধ করলেন। বৃষ্টিতে কাজের খোঁজে হেঁটে চলা মীরার ছবি, যে অসুস্থ হয়ে পড়ছিল আর তার মেয়ে তাদের সাহায্য করার জন্য গভীর রাত পর্যন্ত কাজ করছিল, এটি ওনাকে অপরাধ বোধের এক যন্ত্রণা দিল। ওনার হাতে গড়া সেই দানবটি এখন এদের ধ্বংস করছিল। শিশু সুরক্ষা মামলার কি খবর? 1 সপ্তাহের মধ্যে শুনানি নির্ধারিত হয়েছে। যদি মূল্যায়নকারী নির্ধারণ করেন যে বাড়িটি অনুপযুক্ত, তবে প্রিয়াকে তার মায়ের হেফাজত থেকে সরিয়ে সরকারি ব্যবস্থায় রাখা হবে। আর মূল্যায়নকারীকে? সেখানে একটা মজার ব্যাপার আছে। আশা আরেকটি নথিপত্র বের করল। নিযুক্ত আধিকারিকদের মধ্যে একজন, রোহিত পারিখের, সিংহানিয়া হোল্ডিংসের সহযোগী সংস্থাগুলোর সাথে আর্থিক সম্পর্ক রয়েছে। সে মাসিক পেমেন্ট পায়, যা পরামর্শ ফি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু কোনো পরিষেবা দেওয়ার কোনো প্রমাণ নেই। একটি লুকোনো ঘুষ। অশোক ধীরে ধীরে মাথা নাড়লেন। রাঘব মূল্যায়নকারীকে কিনে নিয়েছে। মনে তো তাই হচ্ছে। ফয়সালা হয়তো আগেই ঠিক হয়ে গেছে। অশোক নিজের চেয়ার থেকে উঠলেন আর জানলার দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে তিনি দূরে সিংহানিয়া টাওয়ারকে চকচক করতে দেখতে পাচ্ছিলেন। এমন এক মানুষের অহংকারের স্মারক যার কোনো বিবেক ছিল না। বছরের পর বছর অশোক ছায়া থেকে দেখেছিলেন। তিনি কয়েক দশক আগে সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংস প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যখন ওনার স্বাস্থ্য খারাপ হতে শুরু করল, তখন তিনি অবসর নিলেন। সব কিছু নিজের ভাগ্নের হাতে ছেড়ে দিয়েছিলেন। এটি ওনার সবথেকে বড় ভুল ছিল। রাঘব কোম্পানিকে বদলে দিয়েছিল, তাকে বড়, ধনী আর অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল, কিন্তু সে তাকে দুর্নীতিগ্রস্তও করে তুলেছিল। আধিকারিকদের ঘুষ দেওয়া, প্রতিযোগীদের ধ্বংস করা, শ্রমিকদের শোষণ, আর এখন কেবল নিজের অহংকারে আঘাত লাগার সামান্য অপরাধে এক মা আর তার মেয়ের ওপর অত্যাচার। আশা, অশোক না ফিরেই কথা বললেন, আমার তোমার কাছ থেকে কিছু করানোর প্রয়োজন আছে। আপনি যা আদেশ দেবেন। আমি ওই মেয়েটির সাথে দেখা করতে চাই, প্রিয়া শর্মার সাথে। প্রিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল যখন ও খেয়াল করল কেউ ওর পিছু নিচ্ছে। এটা খুব স্পষ্ট ছিল না, যে কেউ হোক না কেন সে দূরত্ব বজায় রাখতে জানত। কিন্তু প্রিয়া গত কয়েক সপ্তাহে খুব প্রখর সহজাত জ্ঞান তৈরি করে নিয়েছিল। ক্রমাগত বিপদে ফাটলে মানুষের এমনটাই হয়। ও নিজের গতি বাড়িয়ে দিল, পিছু নেওয়া লোকটিও গতি বাড়াল। ওর বুক ধরফল করতে লাগল। এটা সিংহানিয়ার পাঠানো কেউ হবে, তার নিষ্ঠুর খেলার আরও এক চাল। ও দৌড়ানোর কথা ভাবল, কিন্তু ওর পা খুব কাঁপছিল। প্রিয়া শর্মা, এক মহিলার গলা ওকে ডাকল। ও হঠাৎ ঘুরে দেখল এক মধ্যবয়সী মহিলা হাত দুটো স্পষ্ট করে দেখিয়ে কাছে আসছেন যে তিনি কোনো বিপদ নন। আপনি কে? প্রিয়া এক পা পিছিয়ে গেল। আমার নাম আশা। আমি তোমাকে চোট পৌঁছাতে আসিনি, আমি তোমাকে সাহায্যের প্রস্তাব দিতে এসেছি। সাহায্য? প্রিয়া তিক্তভাবে হাসল। শেষ যে মানুষটা সাহায্যের প্রস্তাব দিয়েছিল সে আমাদের আধিকারিকদের কাছে রিপোর্ট করে দিয়েছে। আমি তোমার অবিশ্বাস বুঝতে পারছি, কিন্তু এমন কেউ আছে যে তোমার সাথে দেখা করতে চায়। এমন কেউ যে জানে রাঘব সিংহানিয়া তোমার আর তোমার মায়ের সাথে কি করেছে। কেউ একজন যে সত্যিই তোমাকে সাহায্য করতে পারে। কে? ওনার নাম শেঠ অশোক মালহোত্রা। তিনি সিংহানিয়া ইন্টারন্যাশনাল হোল্ডিংসের আসল মালিক ছিলেন। প্রিয়া চোখের পলক ফেলল। আসল মালিক? কিন্তু সিংহানিয়া? রাঘব ওনার ভাগ্নে। অশোক কয়েক দশক আগে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, আর যখন তিনি অবসর নেন তখন ওটা ওকে সঁপে দেন। কিন্তু তিনি কোনোদিন কল্পনা করেননি যে ও ওটাকে কি বানিয়ে তুলবে। আর উনি আমাদের সাহায্য করতে চাইবেন কেন? আশা ওকে দুঃখ আর দৃঢ় সংকল্পের মিশ্রণে দেখল, কারণ তিনি বহু বছর ধরে নিজের ভাগ্নের নিষ্ঠুরতাগুলোকে ছায়া থেকে কোনো কিছু না করেই দেখেছেন। কারণ তিনি দেখেছেন যে ও তোমার সাথে ওই মিটিং রুমে কি করেছে, আর ওনার ওই লোকটার সাথে রক্ত ভাগ করে নিতে লজ্জা হয়েছে। আর কারণ ওনার বিশ্বাস যে তোমার কাছে এমন কিছু আছে প্রিয়া, যা তিনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। কি জিনিস? শক্তিশালী লোকেদের মুখোমুখি হওয়ার সাহস। সাক্ষাৎকারটি সেই বিকেলেই শহরের কেন্দ্র থেকে দূরে একটি ছোট ক্যাফেতে হল। প্রিয়া একটি জনবহুল জায়গায় দেখা করার কথা জোর দিয়েছিল, আর অশোক বিনা কোনো আপত্তিতে তা মেনে নিয়েছিলেন। যখন সে ওনাকে ভেতরে আসতে দেখল, তখন প্রিয়া অবাক হয়ে গেল। ও কোনো প্রভাবশালী ভয়ঙ্কর মানুষের আশা করেছিল। তার বদলে ও এক ধীর বতির, ক্লান্ত কিন্তু দয়ালু চোখের এক বৃদ্ধ মানুষকে পেল, যার হাসিটা অকৃত্রিম মনে হচ্ছিল। আমার সাথে দেখা করার জন্য ধন্যবাদ। অশোক ধীর গতিতে ওর সামনে বসলেন। আমি জানি সিংহানিয়ার সাথে যুক্ত কারোর ওপরেই তোমার বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার নেই, প্রিয়া নিশ্চিত করল, কিন্তু আমার কাছে বেশি বিকল্পও নেই। সরাসরি কথা, এটা আমার পছন্দ। অশোক ওয়েটারের থেকে 2 কাপ গরম চা চাইলেন। তিনি কথা শুরু করার আগে বললেন, তুমি কি জানো আমি কে? আপনার সহকারী আমাকে বুঝিয়েছেন। আপনি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, সিংহানিয়া আপনার ভাগ্নে।
তার থেকেও বড় কথা, আমি ওকে বড় করেছিলাম। যখন আমার বোন মারা গেলেন তখন রাঘব মাত্র ৮ বছরের ছিল। আমি ওকে নিজের বাড়িতে নিয়েছিলাম, ওকে শিক্ষিত করেছিলাম, ওকে আমার যা কিছু ছিল সব দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি একজন ভালো মানুষ তৈরি করছি। আপনি খুব ভুল ছিলেন। অশোক দীর্ঘশ্বাস ফেললেন। শক্তি আসলে প্রকাশ করে আমরা আসলে কে, আর রাঘব এমন কিছু প্রকাশ করেছে যা আমি দেখতে চাইনি। নিষ্ঠুরতা, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, আর কারোর প্রতি অবজ্ঞা যা কেউ নিচু মনে করে। আপনি আগে কিছু করেননি কেন? প্রশ্নটা অশোককে চড়ের মতো লাগল। এটি সেই একই প্রশ্ন যা তিনি প্রতি রাতে নিজেকে করতেন। কাপুরুষতা, তিনি স্বীকার করলেন। লজ্জা, অস্বীকার। আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে এগুলো সব গুজব, অতিরঞ্জিত কথা, যে বাচ্চাটাকে আমি বড় করেছি সে এতটা খারাপ হতে পারে না। কিন্তু যখন আমি তোমাকে ওই মিটিং রুমে দেখলাম, যখন আমি দেখলাম যে আমার ভাগ্নের ডজনখানেক লোকের সামনে এক বাচ্চার অপমান করা উপভোগ করছে, তখন আমি বুঝলাম যে আমি আর অন্যদিকে তাকিয়ে থাকতে পারি না। আপনি ওখানে ছিলেন? আমার কোম্পানির সব নিরাপত্তা ক্যামেরার অ্যাক্সেস আছে। আমি কোনোদিনও পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়িনি। এটি আমার শেষ নিরাপত্তা ছিল, যদিও আমি কখনো ভাবিনি যে আমাকে এটার ব্যবহার করতে হবে। প্রিয়া তথ্যটি নিয়ে ভাবল। তাহলে আপনি সবকিছু দেখেছেন? সবকিছু। আমি দেখেছি যে তুমি ওই নথিপত্রগুলোর অনুবাদ এমন এক দক্ষতার সাথে করছিলে যা তৈরি করতে পেশাদারদের বহু বছর লাগে। আমি দেখেছি যে তুমি এমন এক মানুষের মোকাবেলা কিভাবে করলে যে এক নিমিষে ক্যারিয়ার ধ্বংস করে দেয়। আমি দেখেছি যে যখন জাপানি নথিপত্রটি এলো তখন তোমার কাছে সেই জ্ঞান ছিল যে তুমি যা জানো না তা স্বীকার করার আর শেখার জন্য বলার বিনম্রতা ছিল। ওনার চোখ একটু ভিজে এলো। আমি এক অসাধারণ বাচ্চাকে এক এমন মানুষের দ্বারা আবর্জনার মতো ব্যবহার হতে দেখলাম যে ওর জুতো পরিষ্কার করার যোগ্যও নয়। গরম চা এলো। প্রিয়া কাপের চারপাশে নিজের হাত রাখল, তাপটা শুষে নিল। আপনি আমার থেকে কি চান? ও শেষে জিজ্ঞাস করল। আমি তোমার আর তোমার মায়ের সাহায্য করতে চাই। কিভাবে? অশোক নিজের জ্যাকেট থেকে একটি খাম বের করলেন। এতে তোমার মায়ের চিকিৎসার জন্যে যথেষ্ট টাকা আছে। আমি জানি যে তিনি অসুস্থ। আমি জানি ওনার এমন ওষুধ প্রয়োজন যা আপনারা কিনতে পারছেন না। প্রিয়া খামটি দেখল কিন্তু হাত দিল না। আর বদলে কিছু? কেউ কোনো কিছু ফ্রিতে দেয় না। অশোক প্রকৃত প্রশংসার সাথে হাসলেন। তুমি ঠিক, সবসময় একটা উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্য হল প্রায়শ্চিত্ত। আমি বছরের পর বছর নিজের ভাগ্নেকে জীবন ধ্বংস করার অনুমতি দিয়েছি যখন আমি চুপচাপ নিজের টাকা গুনছিলাম। তোমাদের সাহায্য করা আমার পাপ ধুয়ে দেবে না, কিন্তু হয়তো আমাকে আরও পাপ করা থেকে আটকাতে পারবে। আর অন্য কিছুও আছে। প্রিয়া সরাসরি ওনার চোখে দেখল। আপনি শুধু নিজেকে ভালো অনুভব করার থেকেও বেশি কিছু চান। অশোক এক দীর্ঘ মুহূর্ত চুপ করে রইলেন। শেষে তিনি মাথা নাড়লেন। আমি রাঘবকে আটকাতে চাই, শুধু সেই জিনিসের জন্যে নয় যা ও তোমার সাথে করেছে, বরং সেই সব কিছুর জন্যে যা ও বহু বছর ধরে করেছে। ঘুষ, কারসাজি, যে জীবনগুলো ও বরবাদ করেছে। কিন্তু আমি এটা একা করতে পারব না। আমার কাউকে বিশ্বাস করার প্রয়োজন আছে। এমন কেউ যাকে কেনা যাবে না, এমন কেউ যাকে রাঘব কোনোদিন দেখতে পাবে না। আমি? প্রিয়া প্রায় হেসে ফেলল। আমি একটা বাচ্চা, আমার কোনো শক্তি নেই, আমার কোনো টাকা নেই, আমার কাছে কিছুই নেই। তোমার কাছে ওই সব কিছুর থেকে অনেক বেশি মূল্যবান কিছু আছে। তোমার কাছে সত্যি আছে, তোমার গল্প আছে, তোমার দক্ষতা আছে, তোমার সাহস আছে। দুনিয়া ইতিমধ্যেই তোমার ব্যাপারে শুনতে শুরু করেছে। যেসব বিনিয়োগকারীরা ওই মিটিংয়ে ছিলেন তারা ওই মেয়েটির ব্যাপারে কথা বলা বন্ধ করেননি যে সিংহানিয়াকে ওনারই বোর্ডরুমে অপমান করেছে। কথা বলা? ইজাবেল মরো, ফরাসি বিনিয়োগকারী, সিংহানিয়া হোল্ডিংসের সাথে ওনার সমস্ত কথা বাতিল করে দিয়েছেন। ওমর আল আহমেদও তাই করেছেন। হান্স মুলার ওনার অংশীদারিত্ব নিয়ে পুনরায় ভাবছেন, আর সুশ্রী নাওমি সাতো একটি জাপানি বাণিজ্য পত্রিকায় জন্ম পরিচয় নির্বিশেষে প্রতিভাকে চেনার গুরুত্বের ওপর একটি প্রবন্ধ লিখেছেন। প্রিয়া নিজের বুকে কিছু একটা অনুভব করল। গর্ব? ও নিশ্চিত ছিল না। আর আপনি চান আমি কি করি? এখনকার জন্যে কিছু না। আমি শুধু চাই তুমি আমার সাহায্য গ্রহণ করো, যে তুমি আমাকে তোমার মায়ের চিকিৎসার খরচ দিতে দাও, যে তুমি আমাকে আগে আসা জিনিসগুলো থেকে তোমাকে রক্ষা করতে দাও। আগে আসা জিনিসগুলো? অশোকের মুখ অন্ধকার হয়ে গেল। শিশু সুরক্ষার শুনানি। রাঘব মূল্যায়নকারীদের একজনকে কিনে নিয়েছে। ফলাফল আগে থেকেই নির্ধারিত। ওরা তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে দেবে। প্রিয়ার জগৎ থমকে গেল। আপনি এটা কিভাবে জানেন? কারণ আমার সব জায়গায় চোখ আছে, আর কারণ আমি আমার ভাগ্নেকে জানি। সে তোমাকে পুরোপুরি ধ্বংস না করে শান্তিতে বসবে না। চোখের জল আসার হুমকি দিচ্ছিল, কিন্তু প্রিয়া সেগুলোকে নিজের সব শক্তি দিয়ে আটকে দিল। ও কাঁদবে না, এখানে নয়, এখন নয়। আপনি কি ওকে আটকাতে পারেন?
আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমার সময় চাই, আর আমার চাই যে তুমি আমাকে বিশ্বাস করো। প্রিয়া টেবিলের ওপর খামটি দেখল। সে প্রতি রাতে কেসে চলা নিজের মায়ের কথা ভাবল। প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছিল। সে সেই শুনানির কথা ভাবল যা এর ঝড়ের মতো আসছিল। সে সেই সব দরজার কথা ভাবল যা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সব আশার কথা যা মরে গিয়েছিল। আর সে এমন কিছু ভাবল যা ওর মা সবসময় ওকে বলতেন, যখন তোমার কাছে হারানোর কিছু থাকে না, তখন যে কোনো বাড়িয়ে দেওয়া হাত একটা সেতু হয়। ও খামটি নিল। ঠিক আছে, ও বলল, আমি আপনাকে বিশ্বাস করব। কিন্তু আপনি যদি আমাকে ঠকান, আপনি যদি আমার মায়ের কোনোভাবে ক্ষতি করেন, তবে আমি আপনাকে ধ্বংস করার রাস্তা খুঁজে বের করব। আমি জানি না কিভাবে, কিন্তু আমি করব। অশোক ওকে বিস্ময় আর সম্মানের মিশ্রণে দেখলেন। আমি জানি, আর ঠিক এই কারণেই আমি তোমাকে বিশ্বাস করি। সেই রাতে প্রিয়া যখন বাড়ি পৌঁছল, ও দেখল ওর মা অন্ধকারে কাঁদছেন। মা, ও ওনার দিকে দৌড়ে গেল। কি হয়েছে? মীরা একটি কুঁচকানো কাগজ তুলল। এটি শিশু সুরক্ষা বিভাগের একটি সরকারি চিঠি ছিল। ওরা শুনানি এগিয়ে এনেছে। ওনার গলা ছিল মাত্র একটি ফিসফিসানি। এটা পরশুদিন। ওরা বলছে যে ওদের কাছে এটা নির্ধারণ করার জন্য যথেষ্ট প্রমাণ আছে যে আমাদের বাড়ি অনুপযুক্ত। প্রিয়ার মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অশোক বলেছিলেন ওনার সময় চাই, কিন্তু সময় ফুরিয়ে গিয়েছিল। মা, আমার কথা শোনো। ওর মায়ের হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। আমি আজ একজনের সাথে দেখা করেছি, কেউ একজন যে আমাদের সাহায্য করতে চায়, কেউ যার কাছে সিংহানিয়ার মোকাবিলা করার শক্তি আছে। কে? সেই মানুষটি যিনি ওনার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার নিজের কাকা। সিংহানিয়ার কাকা? আর তুমি ওকে বিশ্বাস করছো? আমি জানি না বিশ্বাস করব কিনা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এটাই আমাদের একমাত্র সুযোগ। মীরার কাশি আলোচনায় বাধা দিল। এটা ছিল গভীর আর যন্ত্রণাদায়ক, আর এইবার এর সাথে এমন কিছু এলো যা দেখে প্রিয়ার বুক ফেটে গেল। রক্ত। যে রুমালটি ওর মা মুখ ঢাকার জন্য ব্যবহার করেছিলেন, তাতে রক্তের দাগ ছিল। মা, এটা কিছু না। মীরা রুমাল লুকানোর চেষ্টা করল। এটা স্রেফ। আমার কাছে মিথ্যে বলবেন না। প্রিয়া চোখের জল ফেলতে ফেলতে চিৎকার করে উঠল। এটা কতদিন ধরে হচ্ছে? মীরা উত্তর দিল না। তাকে উত্তর দেওয়ার দরকার ছিল না। তার চোখ সব কিছু বলে দিচ্ছিল। আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। আমরা খরচ দিতে পারব না। প্রিয়া সেই খামটি বের করল যা অশোক ওকে দিয়েছিলেন। ও ওটা খুলল। ভেতরে এত টাকা ছিল যা তারা বহু বছরেও দেখেনি। এখন আমরা পারব। কেন্দ্রীয় হাসপাতালে জরুরি বিভাগে যখন ডাক্তাররা মীরাকে পরীক্ষা করছিলেন, প্রিয়া একটা ফোন করল। অশোক সাহেব, আমি প্রিয়া বলছি। আমার মা খুব অসুস্থ, আর ওরা শুনানি এগিয়ে এনেছে। এটা পরশুদিন। ওপার থেকে অশোকের গলা চিন্তিত শোনাল। ওরা সবকিছু খুব দ্রুত করছে। রাঘবের নিশ্চয়ই কোনো সন্দেহ হয়েছে। আমরা কি করব? এক দীর্ঘ বিরতি ছিল। তারপর অশোক নতুন দৃঢ় সংকল্পের সাথে কথা বললেন। তৈরি হয়ে যাও প্রিয়া, কারণ আমরা এমন কিছু করতে চলেছি যা আমার ভাগ্নে কখনো আশাও করেনি। আমরা কি সত্যিটা বলতে চলেছি? পুরো সত্যিটা, পুরো দুনিয়ার সামনে। হাসপাতালের প্রতীক্ষালয়ে জীবাণুনাশক আর নিরাশার গন্ধ ছিল। প্রিয়া সারা রাত একটা প্লাস্টিকের চেয়ারে বসে কাটিয়েছিল। ঘড়িটাকে প্রতিটি মুহূর্ত এগিয়ে যেতে দেখছিল। ঘুমাতে পারছিল না। ও ওই সাদা দরজাগুলোর পেছনে ওর মা ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না। ডাক্তাররা সবথেকে খারাপ কথাটি নিশ্চিত করেছিলেন, গুরুতর নিউমোনিয়া। মীরার অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া, দামি ওষুধ আর সবকিছুর ওপরে সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন ছিল। বৃষ্টিতে কাজের খোঁজে হাঁটার সপ্তাহগুলো, নিজের মেয়ের চিন্তায় ঘুমহীন রাতগুলো আর বিপদের মধ্যে বাঁচার ক্রমাগত চাপ ওনার প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়েছিল। সে শক্ত। ডাক্তার মিরান্ডা সোলিস, এক দয়ানু চোখের মহিলা যিনি প্রকৃত উদ্বেগ দেখিয়েছিলেন, বলেছিলেন, কিন্তু তাদের অন্তত 1 সপ্তাহ এখানে থাকতে হবে। যদি সংক্রমণ পুরোপুরি ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তবে আমরা আরও গুরুতর কিছুর কথা বলতে পারি। 1 সপ্তাহ। শুনানি 2 দিনের মধ্যে ছিল। প্রিয়ার মনে হচ্ছিল যে মহাবিশ্ব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিবার যখন তারা আশার একটি ছোট্ট আলো খুঁজে পেত, তখনই তা নেভানোর জন্য একটি নতুন অন্ধকার চলে আসত। ওর ফোন ভাইব্রেট হল। এটা আশার একটা বার্তা ছিল। অশোক সাহেব, তোমার সাথে দেখা করা প্রয়োজন। এটা জরুরি। ঠিকানা পাঠাচ্ছি। প্রিয়া সেই ঘরের দিকে তাকালো যেখানে ওর মা ঘুমাচ্ছিল। মেশিনের সাথে যুক্ত ছিল যা ওর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন মনিটর করছিল। ও ওনাকে একা ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু যখন ওর পৃথিবী ভেঙে পড়ছিল তখনও কিছু না করে বসে থাকতে পারছিল না। ও এক নার্সকে ওর মায়ের দেখাশোনা করতে বলল এবং হাসপাতাল থেকে বেরিয়ে গেল। ঠিকানা তাকে শহরের এমন একটি এলাকার এক পুরনো ইমারত পর্যন্ত নিয়ে গেল যা প্রিয়া জানত না। কোনো চিহ্ন ছিল না, কোনো দিক নির্দেশনা ছিল না, শুধু একটি গাঢ় কাঠের দরজা যা ওর ছোঁয়ার আগেই খুলে গেল।
আশা ভেতরে অপেক্ষা করছিল। আমার পেছনে এসো, সে আর কোনো ব্যাখ্যা ছাড়াই বলল। ওরা সরু সিঁড়ি দিয়ে উঠে এক দফতরে পৌঁছল, যা অন্য যুগ থেকে বেরিয়ে আসা মনে হচ্ছিল। বই মেঝে থেকে ছাদ পর্যন্ত দেওয়ালগুলোকে ঢেকে রেখেছিল। পুরনো মানচিত্র সোনালি ফ্রেমে ঝুলছিল। আর কেন্দ্রে একটি শক্ত ওক ডেস্কের পেছনে বসে থাকা অশোক মালহোত্রা গম্ভীর মুখে নথিপত্র পরীক্ষা করছিলেন। কিন্তু তিনি একা ছিলেন না। যখনও ঘরের অন্যান্য লোকেদের চিনতে পারল, তখন প্রিয়া হঠাৎ থেমে গেল। ইজাবেল মোরো, ফরাসি বিনিয়োগকারী, এক চামড়ার আর্মচেয়ারে বসেছিলেন। ওনার পা আভিজাত্যের সাথে ভাঁজ করা ছিল। ওমর আল আহমেদ, আরব ব্যবসায়ী, জানলার কাছে দাঁড়িয়েছিলেন। ওনার ভঙ্গি গম্ভীর কিন্তু শত্রুতাপূর্ণ ছিল না। এবং সুশ্রী নাওমি সাতো, জাপানি কার্যনির্বাহী, ডেস্কের কাছে একটি চেয়ারে বসেছিলেন। ওনার হাত একটি ব্রিফকেসের ওপর রাখা ছিল। কি হচ্ছে? প্রিয়া জিজ্ঞাসা করল। ওর গলা একটু কাঁপছিল। বসো প্রিয়া। অশোক একটি খালি চেয়ারের দিকে ইশারা করলেন। বোঝানোর মতো অনেক কিছু আছে, আর সময় কম। প্রিয়া আদেশ পালন করল, যদিও ওর শরীরের প্রতিটি পেশি ওকে পালিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। ইজাবেল মোরো সবার আগে কথা বললেন। ওনার হিন্দিতে এক চমৎকার টান ছিল, কিন্তু তা পুরোপুরি বোধগম্য ছিল। আমরা ওই মিটিং রুমে যা দেখেছি, তারপর আমাদের মধ্যে কেউ তোমাকে ভুলতে পারেনি। একটি বাচ্চা সিংহানিয়ার মতো লোকের মোকাবিলা করছে, এমন ক্ষমতার প্রদর্শন করছে যা তৈরি করতে পেশাদারদের কয়েক দশক লেগে যাবে। এটি অসাধারণ ছিল। কিন্তু তার থেকেও বেশি, ওমর আল আহমেদ বলতে থাকলেন। ওনার গভীর গলা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। এটি চোখ খুলে দেওয়ার মতো ছিল। সিংহানিয়া সেদিন নিজের আসল স্বভাব দেখিয়েছিল, আর এটি আমাদের ওনার ব্যবসার গভীরভাবে তদন্ত করতে অনুপ্রাণিত করেছিল। তদন্ত? প্রিয়া অশোকের দিকে তাকিয়ে ব্যাখ্যা চাইল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সেই সম্পদ আছে যা আমার কাছে নেই, অশোক বুঝিয়ে বললেন। যখন আমি কয়েকদিন আগে ওনাদের সাথে যোগাযোগ করলাম, তখন ওনারা আগেই সিংহানিয়া হোল্ডিংসের ওপর ওনাদের নিজস্ব তদন্ত শুরু করে দিয়েছিলেন। ওনারা যা পেয়েছেন তা বিনাশকারী। সুশ্রী নাওমি সাতো নিজের ব্রিফকেস খুললেন এবং একটি মোটা ফাইল বের করলেন। জাল নথিপত্র, কারসাজি করা চুক্তি, ৬টি আলাদা দেশের আধিকারিকদের ঘুষ, সহযোগী কারখানাগুলোতে শ্রম শোষণ এবং আরও কিছু খারাপ জিনিস। তিনি প্রিয়াকে ফাইলটি সঁপে দিলেন। তোমার মা প্রথম কর্মচারী ছিলেন না যাকে সিংহানিয়া ব্যক্তিগত কারণে ধ্বংস করেছেন। একটি ধরন আছে। বছরের পর বছর ধরে ডজন ডজন লোক, যে শ্রমিকরা ওনার বিরোধিতা করেছিল, যারা ওনার পরিকল্পনায় অংশ নিতে অস্বীকার করেছিল, যাদের ওনাকে স্রেফ অপছন্দ ছিল, তারা সবাই একইভাবে শেষ হয়েছে। বরখাস্ত, বদনাম, কোথাও চাকরি পাওয়া থেকে আটকানো হয়েছে। প্রিয়া নথিপত্রগুলো উল্টালো। নাম, তারিখ, সাক্ষ্য, ধ্বংস হওয়া পরিবারের কাহিনী, বরবাদ ক্যারিয়ার, ভেঙে যাওয়া জীবন। ওর মা কেবল এক দানবের সবথেকে সাম্প্রতিক শিকার ছিলেন, যে বছরের পর বছর কোনো শাস্তি ছাড়াই কাজ করে গিয়েছিল। আগে কেউ কিছু কেন করেনি? ও ভাঙা গলায় জিজ্ঞেস করল। কারণ শক্তি শক্তিকে রক্ষা করে, ইজাবেল তিক্ততার সাথে জবাব দিলেন। সিংহানিয়ার সরকারে, মিডিয়ায়, বিচার ব্যবস্থায় যোগাযোগ আছে। যে কেউ ওনাকে ফাঁস করার চেষ্টা করত, তাকে কথা বলার আগেই চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু এখন আমরা অনেকে আছি, আর আমাদের কাছে এমন কিছু আছে যা সিংহানিয়া আশা করেননি, উমর যোগ করলেন। সেটা কি? অশোক সামনের দিকে ঝুঁকে বসলেন। তোমার কাহিনী ভাইরাল হয়ে গেছে প্রিয়া। মিটিং রুমের ভিডিও ৩ দিন আগে ইন্টারনেটে লিক হয়ে গিয়েছিল। কি? প্রিয়ার মনে হলো যেন ওর ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেছে। কিভাবে? আমি এটি লিক করে দিয়েছি, অশোক অনুশোচনা ছাড়াই স্বীকার করলেন। এটি একটি পরিকল্পিত ঝুঁকি ছিল। আমি জানতাম যে রাঘব নিজের বদলা দ্রুত নেবে, কিন্তু আমি এটাও জানতাম যে দুনিয়ার এটা দেখার প্রয়োজন ছিল যে আমার ভাগ্নে আসলে কে। আশা দেওয়ালে একটি স্ক্রিন চালু করল। ভিডিও ঠিক সেটাই দেখাচ্ছিল যা প্রিয়ার মনে ছিল। সিংহানিয়া ওর ওপর হাসছিল। ১ কোটি টাকার চ্যালেঞ্জ, ৪ ভাষায় ওর প্রদর্শন, জাপানিদের সাথে বিনম্রতা। কিন্তু সবথেকে অবাক করা বিষয় ছিল ভিডিওর নিচের সংখ্যাগুলো। 47 মিলিয়ন ভিউজ। ৩ দিনে পুরো দুনিয়া তোমার ব্যাপারে কথা বলছে, ইজাবেল বললেন। তুমি ১৭টি দেশে ট্রেন্ড করছ। দুনিয়ার সব সাংবাদিক তোমার সাক্ষাৎকার নিতে চাইছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওরা সিংহানিয়ার তদন্ত করছে। প্রিয়া বিশ্বাস করতে পারছিল না ও কি দেখছিল। ওর অপমানের মুহূর্ত পুরোপুরি অন্য কিছুতে বদলে গিয়েছিল। লোক ওর ওপর হাসছিল না, ওরা ওর প্রশংসা করছিল, ওকে রক্ষা করছিল, ন্যায়ের দাবি করছিল। সুশ্রী নাওমি স্ক্রিনের দিকে ইশারা করলেন, যেখানে হাজার হাজার বার্তা দেখা যাচ্ছিল। ওরা দাবি করছে যে সিংহানিয়া নিজের কথা রক্ষা করুক। ১ কোটি টাকা। লোক বলছে যে তুমি এটার যোগ্য।
আমার ওনার টাকা চাই না, প্রিয়া দৃঢ়ভাবে বলল। আমি শুধু চাই উনি আমার পরিবারকে একা ছেড়ে দিন। আর আমরা ঠিক সেটাই অর্জন করতে যাচ্ছি। অশোক দাঁড়িয়ে পড়লেন। কিন্তু আমাদের তোমার সাহায্য চাই। আমার সাহায্য কিসের জন্য? সেই প্রেস কনফারেন্সের জন্য, যা আমরা কাল আয়োজন করেছি। পরের 1 ঘণ্টা প্রস্তুতির এক ঝড় ছিল। অশোক পরিকল্পনা বুঝিয়ে বললেন, কাল শিশু সুরক্ষার সাথে শুনানির কয়েক ঘণ্টা আগে ওরা এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্স আয়োজন করবে। বিনিয়োগকারীরা সিংহানিয়ার কর্পোরেট অপরাধের প্রমাণ পেশ করবেন। অশোক কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করবেন এবং জনসমক্ষে নিজের ভাগ্নের কাজের নিন্দা করবেন। আর প্রিয়া নিজের কাহিনী বলবে। কেবল মিটিং রুমে কি হয়েছে তা নয়, অশোক স্পষ্ট করলেন, সব কিছু। তোমার মায়ের অন্যায় বরখাস্ত, ওনাকে চাকরি পাওয়া থেকে আটকানোর অভিযান, বেনামি অভিযোগ, কেনা মূল্যায়নকারী, সব কিছু। আর আপনার মনে হয় এটা কাজ করবে? প্রিয়া সন্দেহের সাথে জিজ্ঞেস করল। সিংহানিয়ার কাছে শক্তি আছে, ওনার কাছে উকিল আছে, ওনার কাছে যোগাযোগ আছে। কিন্তু ওনার কাছে এমন কিছু নেই যা আমাদের কাছে আছে। ওমর ওনার চোখ পর্যন্ত না পৌঁছনো এক হাসির সাথে জবাব দিলেন। নথিভুক্ত সত্য এবং 47 মিলিয়ন সাক্ষী, যারা আগেই তোমার পক্ষে আছে। ইজাবেল প্রিয়ার কাছে এলেন এবং ওর হাত ধরলেন। আমি জানি যে তোমার ভয় লাগছে, যে কারোরই লাগবে, কিন্তু তুমি ওই মিটিং রুমে যা করেছ তা দেখিয়ে দিয়েছে যে তোমার কাছে সেই পুরুষদের থেকেও বেশি সাহস আছে যারা দেশ পরিচালনা করেছে। তুমি এতে একা নও। সুশ্রী নাওমি মাথা নাড়লেন। জাপানে আমরা বলি নানা করবি ইয়াওকি, এর মানে হল 7 বার পড়া আর 8 বার ওঠা। তুমি যতবার গুনতে পারো তার থেকেও বেশিবার উঠে দাঁড়িয়েছ। আরও একবার তোমাকে হারাতে পারবে না। প্রিয়া ঘরে উপস্থিত সবাইকে দেখল। এক বৃদ্ধ মানুষ প্রায়শ্চিত্তের খোঁজে, এক ফরাসি বিনিয়োগকারী যিনি আদর্শের জন্য লাখ লাখ ঝুঁকি নিয়েছিলেন, এক আরব ব্যবসায়ী যিনি ন্যায়ে বিশ্বাস করতেন, এক জাপানি কার্যনির্বাহী যিনি অহংকারের ওপর বিনম্রতাকে গুরুত্ব দিতেন, আর সে এক বাচ্চা যে কেবল নিজের মায়ের রক্ষা করতে চাইছিল। ঠিক আছে, ও শেষে বলল, আমি করব। সেই রাতে প্রিয়া হাসপাতালে ফিরে এলো। ওর মা জেগেছিলেন, যদিও দুর্বল ছিলেন। তুই কোথায় ছিলি? মীরা শুকনো গলায় জিজ্ঞেস করলেন। প্রিয়া ওনার বিছাবার পাশে বসল এবং ওনাকে সবকিছু বলল। ভাইরাল ভিডিও, বিনিয়োগকারী, প্রেস কনফারেন্সের পরিকল্পনা, আসন্ন শুনানি। ও যখন শেষ করল তখন মীরা চুপচাপ কাঁদছিলেন। আমার সাহসী মেয়ে, তিনি ফিসফিস করে বললেন। তুই কবে থেকে আমার ছোট্ট মেয়ে না থেকে এক যোদ্ধা হয়ে গেলি? আমি কখনো তোমার ছোট্ট মেয়ে হওয়া ছাড়িনি মা। আমি শুধু সেই জিনিসের জন্য লড়তে শিখেছি যেটাকে আমি ভালোবাসি। আমার ভয় লাগছে, মীরা স্বীকার করলেন। আমার ভয় হচ্ছে যদি তুই জনসমক্ষে ওই লোকটার মোকাবিলা করিস তবে তোর সাথে কি হতে পারে। আমারও ভয় লাগছে, প্রিয়া ওর মায়ের হাত ধরল। কিন্তু আমি কিছু না করা আর তোমাকে হারানো, আমাদের আলাদা হওয়া, ওনার জেতার থেকে বেশি ভয় পাই। আর যদি এটা কাজ না করে তবে অন্তত দুনিয়ার সত্যিটা জানবে। আর এটি এমন কিছু যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। মীরা নিজের চোখ বন্ধ করলেন। তোমার দিদিমা বলতেন যে শব্দের মধ্যে শক্তি থাকে, যে শব্দের উপর আধিপত্য বিস্তার করে সে দুনিয়ার উপর আধিপত্য বিস্তার করে। আমার দিদিমা, আমি তো আপনার কাছে ওনার ব্যাপারে বেশি কিছু কোনোদিন শুনিনি। আমার যৌবনেই ওনার মৃত্যু হয়েছিল, কিন্তু তিনি তোমার মতোই একজন অনুবাদক ছিলেন। তিনি 6টি ভাষা বলতেন। তিনি দূতাবাসগুলোর জন্যে, কোম্পানিগুলোর জন্যে, সরকারগুলোর জন্যে কাজ করতেন। আর তিনি সবসময় বলতেন যে ওনার সবথেকে বড় উপহার ভাষা ছিল না, বরং আলাদা আলাদা মানুষদের বোঝার ক্ষমতা ছিল। প্রিয়া নিজের চোখে জল অনুভব করল। আপনি আমাকে কখনো কেন বলেননি? কারণ যখন ওনার মৃত্যু হল তখন আমি সেই দুনিয়ার সাথে সম্পর্ক হারিয়ে ফেললাম। আমি সেটা হয়ে গেলাম যেটা দুনিয়া আমার থেকে আশা করত, একজন অদৃশ্য মানুষ যে অন্যদের নোংরা পরিষ্কার করে। কিন্তু তুমি প্রিয়া, তুমি ওনার আগুন উত্তরাধিকার সূত্রে পেয়েছ। আর কাল তুমি ঠিক সেটাই করতে যাচ্ছ যার স্বপ্ন তিনি সবসময় দেখতেন। তুমি কি দুনিয়াকে বদলানোর জন্য শব্দের ব্যবহার করতে যাচ্ছ? প্রেস কনফারেন্সের সকালটা কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডা ছিল। প্রিয়া খুব কমই ঘুমিয়েছিল। ও ঘণ্টার পর ঘণ্টা এই কথা ভেবে কাটিয়েছিল যে ও কি বলবে, কিভাবে বলবে, সেই সব প্রশ্নের অনুমান করছিল যা ওকে করা হতে পারে। কিন্তু যে হলে অনুষ্ঠান হওয়ার কথা সেখানেও যা পেল তার জন্যে কোনো কিছুই ওকে প্রস্তুত করতে পারেনি। শত শত সাংবাদিক জায়গা ভরিয়ে রেখেছিল। দুনিয়ার সব টেলিভিশন ক্যামেরা একটি ছোট মঞ্চের দিকে তাক করা ছিল, যেখানে মাইক্রোফোনের সাথে একটি পোডিয়াম রাখা হয়েছিল। বাইরে যেমনটা আশা ওকে জানিয়েছিল, হাজার হাজার মানুষ জমা হয়েছিল। অনেকে পোস্টার নিয়েছিল যাতে লেখা ছিল প্রিয়ার জন্যে ন্যায় এবং সিংহানিয়াকে এর দাম দিতে হবে।
দুনিয়া দেখছে, অশোক ওকে বললেন যখন ওরা মঞ্চের দিকে হাঁটছিল। তুমি কি তৈরি? না, প্রিয়া স্বীকার করল, কিন্তু আমি তাও করব। কনফারেন্স অশোকের পরিচয়ের সাথে শুরু হল। তিনি সিংহানিয়া হোল্ডিংসের প্রতিষ্ঠাতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করলেন এবং জনসমক্ষে নিজের ভাগ্নের কাজের নিন্দা করলেন। সাংবাদিকরা প্রশ্নের ঝড় বইয়ে দিল, কিন্তু অশোক সংযম বজায় রাখলেন। প্রমাণ হিসেবে নথির পর নথি পেশ করতে থাকলেন। তারপর বিনিয়োগকারীরা এলেন। ইজাবেল আর্থিক অনিয়ম সম্পর্কে কথা বললেন। ওমার আন্তর্জাতিক ঘুষের তথ্য ফাঁস করলেন। সুশ্রী নাওমি সেই সব প্রাক্তন কর্মচারীদের সাক্ষ্য উপস্থাপন করলেন যারা মীরার মতো ভাগ্যের মুখোমুখি হয়েছিল। আর শেষে প্রিয়ার পালা এলো। ও কাপা কাপা পায়ে, কিন্তু এমন এক গলায় যা ভাঙতে অস্বীকার করছিল, পোডিয়ামের দিকে এগিয়ে গেল। ও ক্যামেরাগুলোর দিকে তাকাল। দুনিয়ার প্রতিটি কোণ থেকে লাখ লাখ চোখ ওকে দেখছিল। আর ও বলতে শুরু করল, আমার নাম প্রিয়া শর্মা। আমি 11 বছরের। আমার মা একজন সাফাই কর্মী, আর 1 মাস আগে এক শক্তিশালী মানুষ আমাকে 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি আমি 5 ভাষায় নথিপত্র অনুবাদ করতে পারি। ও থামল। ঘরে নিস্তব্ধতা ছিল পূর্ণ। আমি 5টির মধ্যে 4টির পুরোপুরি অনুবাদ করেছি। 5মটি জাপানি ছিল, এমন এক ভাষা যা আমি জানি না। কিন্তু মিথ্যে বলার বদলে আমি নিজের সীমা স্বীকার করেছি আর শেখার জন্য বলেছি। আপনারা কি জানেন সেই লোকটা কি করেছিল? ও হেসেছিল। ও বলল যে এটি একটি মজা ছিল, আর তারপর ও আমার মাকে সেই দিন কাজে আনার জন্য চাকরি থেকে বের করে দিল। ক্যামেরা প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি চোখের জল ধরছিল যা প্রিয়া ফেলতে অস্বীকার করছিল। কিন্তু এটি ওর জন্য যথেষ্ট ছিল না। তিনি নিশ্চিত করেছিলেন যে শহরের কোনো কোম্পানি যেন আমার মাকে চাকরি না দেয়। তিনি একটি বেনামি অভিযোগ দায়ের করেছিলেন যাতে আমাকে ওনার হেফাজত থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আধিকারিকদের কিনে নিয়েছিলেন যাতে আমরা সব কিছু হারিয়ে ফেলি। ও প্রমাণের প্রতিলিপি থাকা একটি ফাইল তুলল। এখানে প্রমাণ আছে, নথিপত্র, রেকর্ডিং, সাক্ষ্য, সেসব কিছু যা আপনাদের এটা দেখার জন্য প্রয়োজন যে তিনি আসলে কে। প্রিয়া সরাসরি প্রধান ক্যামেরার দিকে তাকাল। সিংহানিয়া সাহেব, আপনি যদি এটা দেখছেন, তবে আমি চাই আপনি কিছু জানুন। আমি আপনাকে ভয় পাই না। আমার মা আমাকে শিখিয়েছেন যে মর্যাদা কেনা বা বেচা যায় না। আর আমার দিদিমা, যার সাথে আমার কোনো দিন দেখা হয়নি, কিন্তু যার আগুন আমার শিরায় দৌড়ায়, তিনি আমাকে শিখিয়েছেন যে শব্দ দুনিয়া বদলে দিতে পারে। ওর গলা প্রতিটি বাক্যের সাথে মজবুত হতে থাকল। আপনি আমাদের ধ্বংস করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি কেবল একটি জিনিস জাগিয়ে দিয়েছেন যা আপনি আর ঘুম পাড়াতে পারবেন না, কারণ এখন দুনিয়া জানে আপনি কে, আর দুনিয়া দেখছে। প্রিয়ার শব্দের পর যে নিস্তব্ধতা নামল, তা বড়জোর 3 সেকেন্ড স্থায়ী হয়েছিল। তারপর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা প্রশ্নের সাথে নিজেদের আসন থেকে উঠতে শুরু করলেন। ক্যামেরার ফ্ল্যাশ আতশবাজির মতো ফাটছিল। বাইরে ভিড়ের ফিসফাস এক গর্জনে বদলে গেল, যা ইমারতের দেওয়ালগুলো ভেদ করছিল। কিন্তু প্রিয়া এগুলোর কিছুই শুনতে পাচ্ছিল না। ওর চোখ একটি সাইড স্ক্রিনের দিকে ছিল, যা লাইভ সম্প্রচার দেখাচ্ছিল। দর্শকদের সংখ্যা প্রতি সেকেন্ডে বাড়ছিল। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন। দুনিয়ার সব মানুষ এই মুহূর্তটি দেখছিল। অশোক পোডিয়ামের কাছে গেলেন এবং নিয়ন্ত্রণ নিলেন। এখন আমরা সুশৃঙ্খলভাবে প্রশ্নের উত্তর দেব। দয়া করে হাত তুলুন। হাতগুলো মরিয়া আঙুলের জঙ্গলের মতো উঠল। আপনি প্রথম সারি থেকে? অশোক একটি আন্তর্জাতিক চ্যানেলের পরিচয়পত্র থাকা এক লাল চুলের সাংবাদিকের দিকে ইশারা করলেন। ধন্যবাদ, আমি গ্লোবাল নিউজ থেকে ভিক্টোরিয়া। অশোক সাহেব, আপনি সিংহানিয়া হোল্ডিংসের প্রতিষ্ঠাতা এবং রাঘব সিংহানিয়ার কাকা হওয়ার দাবি করছেন। আপনার কাছে কি সেই সম্পর্কের প্রমাণ আছে? অশোক মাথা নাড়লেন। আমার কাছে জন্ম সার্টিফিকেট, অনানুষ্ঠানিক দত্তক নেওয়ার নথিপত্র, ব্যাংক রেকর্ড আছে যা দেখায় যে আমি ওনার শিক্ষার জন্য যে ট্রান্সফারগুলো করেছিলাম, এবং পারিবারিক ছবি যা কয়েক দশক ধরে বিস্তৃত। সবকিছু সংশ্লিষ্ট আধিকারিকদের সঁপে দেওয়া হবে। আরও একটি হাত উঠল। ব্রিটিশ টানের এক টেকো লোক, ফাইন্যান্সিয়াল টাইমস থেকে জনাথন পিয়ার্স। উপস্থিত বিনিয়োগকারীদের জন্য আপনারা কি সিংহানিয়া হোল্ডিংসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দিতে প্রস্তুত, এবং এটি আপনাদের নিজস্ব ব্যবসার জন্য কী প্রভাব ফেলবে? ইজাবেল মোরো মাইক্রোফোনের কাছে এলেন। আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত। প্রভাবের কথা যদি বলেন, আমরা টাকা হারাব, অনেক টাকা। কিন্তু মুনাফার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস আছে। সততা তার মধ্যে একটি। ওমর আল আহমদ যোগ করলেন, আমার সংস্কৃতিতে সম্মান সোনার চেয়েও মূল্যবান।
আমরা ওই মিটিং রুমে যা দেখেছি তা এমন এক মানুষের অপমান ছিল যে বিশ্বাস করে যে টাকা তাকে সবকিছু থেকে বাঁচায়। সে ভুল ছিল। নথিপত্র, সাক্ষ্য, সিংঘানিয়ার আচরণের ধরন নিয়ে প্রশ্ন প্রায় 1 ঘণ্টা ধরে চলল। প্রতিটি উত্তর ওই দেওয়ালের আরও একটি পাথর ছিল যা সিইওর সাম্রাজ্যের চারপাশে তৈরি হচ্ছিল। শেষে এক তরুণ সাংবাদিক লাজুকভাবে হাত তুললেন। এই প্রশ্নটি প্রিয়ার জন্য, তুমি এত কম বয়সে এত ভাষা কিভাবে শিখলে? প্রিয়া সাংবাদিকের দিকে তাকাল। এটি ওর শুরুর বক্তব্যের পর বিশেষভাবে ওকে করা প্রথম প্রশ্ন ছিল। আমার মা সারাদিন কাজ করতেন, ও শুরু করল। যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক সময় একা কাটাতাম। আমাদের অ্যাপার্টমেন্ট ইমারতের প্রতিবেশীরা আলাদা আলাদা দেশ থেকে আসতেন। জার্মানির মিস ইংরিদ আমার দেখাশোনা করার সময় আমাকে নিজের ভাষা শিখিয়েছিলেন। সিরিয়ার আহম্মদ সাহেব আমাকে আরবিতে গল্প শোনাতেন যখন ওনার স্ত্রী আমাদের জন্য রান্না করতেন। ম্যাডাম কোলেট, 3 তলায় থাকা এক বৃদ্ধা ফরাসি মহিলা, প্রতি বিকেলে নিজের ভাষায় আমাকে কবিতা শোনাতেন। ও থামল, সেই সব মুখ মনে করে যেগুলোকে ও বহু বছর দেখেনি। ওদের কাছে আমি সাফাই কর্মীর মেয়ে ছিলাম না, আমি শুধু প্রিয়া ছিলাম, এক কৌতূহলী বাচ্চা যে অনেক প্রশ্ন করত। ওনারা আমাকে নিজেদের ভাষা শিখিয়েছিলেন কারণ ওটাই একমাত্র জিনিস ছিল যা ওনাদের দেওয়ার মতো ছিল। আর আমি শিখেছিলাম কারণ ওটাই ওনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ বলার একমাত্র উপায় ছিল যা আমি জানতাম। যে নিস্তব্ধতা নামল তা আগেরগুলোর থেকে আলাদা ছিল। এটি উত্তেজনা বা প্রত্যাশা ছিল না, এটি সম্মান ছিল। আর ইংরেজি? সাংবাদিক ধীর গলায় জিজ্ঞেস করলেন। প্রিয়া মৃদু হাসল। ইন্টারনেট, ভিডিও, সিনেমা, গান। আমার মা আমাকে প্রাইভেট ক্লাস দিতে পারতেন না, কিন্তু জ্ঞান সেখানেই আছে, যা কেউ তা খুঁজতে চায়। কনফারেন্স দুপুরের পর শেষ হল। যেমনই প্রিয়াকে ইমারত থেকে বের করা হলো, ওর ফোন অনিয়ন্ত্রিতভাবে ভাইব্রেট করতে লাগল। অজানা নম্বর থেকে বার্তা, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, আন্তর্জাতিক কোড থেকে মিসড কল। কিন্তু কেবল একটি বার্তা ওর নজর কাড়ল। এটি হাসপাতাল থেকে ডক্টর মিরান্ডা সোলিসের ছিল। তোমার মা জেগে উঠেছেন, তিনি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছেন। যখন তুমি আসতে পারো চলে এসো। প্রিয়া দৌড়াল। হাসপাতালের ঘরে মীরা জেগেছিলেন। ওনার চোখ একটি ছোট টেলিভিশনের দিকে ছিল যা খবর সম্প্রচার করছিল। প্রেস কনফারেন্স প্রতিটি চ্যানেলের প্রধান বিষয় ছিল। আমার বাচ্চা, তিনি ফিসফিস করে বললেন যখন প্রিয়া ভেতরে এলো। আমার ছোট্ট যোদ্ধা। প্রিয়া অনেক দিন পর প্রথমবার কেঁদে ওনাকে জড়িয়ে ধরল। সব চেপে রাখা আবেগ, সব ভয়, সব চাপ কান্নার সাথে বেরিয়ে এলো যা ওর পুরো শরীরকে কাঁপিয়ে দিয়েছিল। তুই করে দেখিয়েছিস মীরা, ওর চুলে হাত বোলালেন। তুই এক দানবের মোকাবিলা করেছিস, আর পুরো দুনিয়া দেখেছে। আমার খুব ভয় লাগছিল মা, আমার ভয় ছিল যে আমি ব্যর্থ হব, যে এসবই বৃথা হবে। কিন্তু তুই ব্যর্থ হোসনি, তুই কখনো ব্যর্থ হোসনি প্রিয়া। তুই যা কিছু করেছিস তুই তা মন থেকে করেছিস, আর মন কখনো মিথ্যে বলে না। ডাক্তার সোলিস সেই মুহূর্তেই এক হাসির সাথে ভেতরে এলেন যা ওনার মুখ উজ্জ্বল করে দিয়েছিল। আমার কাছে ভালো খবর আছে, সংক্রমণ চিকিৎসায় সাড়া দিচ্ছে। যদি সবকিছু এভাবেই চলে তবে তোমার মা 4 বা 5 দিনের মধ্যে হাসপাতাল থেকে বেরোতে পারেন। সত্যি? প্রিয়া স্বস্তির এক ঢেউ অনুভব করল। সত্যি, যদিও ওনার কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন হবে। কোনো চাপ নয়, কোনো দুশ্চিন্তা নয়। মীরা মৃদু হাসলেন। এটা কঠিন হবে যখন আমার মেয়ে এইমাত্র দেশের সবথেকে শক্তিশালী মানুষদের একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ডাক্তার ওনাকে কৌতূহলের সাথে দেখলেন। আমি প্রেস কনফারেন্স দেখেছি, পুরো হাসপাতাল দেখেছে। নার্সরা তোমার জন্য চাঁদা তোলার পরিকল্পনা করছে। আমাদের দান চাই না, মীরা বলতে শুরু করলেন, কিন্তু প্রিয়া ওনাকে থামিয়ে দিল। আমাদের ন্যায় চাই ডাক্তার, আর আজ আমরা সেটা অর্জনের পথে প্রথম পদক্ষেপ নিয়েছি। পরের 1 ঘণ্টা কল আর সাক্ষাতের এক ঝড় ছিল। আশা প্রথমে এলো এবং এমন খবর আনল যা সবকিছু বদলে দিল। অ্যাটর্নি জেনারেল সিংহানিয়া হোল্ডিংসের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা করেছেন। ওনারা আমাদের পেশ করা সব নথিপত্র খতিয়ে দেখছেন। আরও কিছু আছে, 3 প্রাক্তন কর্মচারী যারা ভয়ে চুপ ছিলেন তারা এখন সাক্ষ্য দিতে চান। তারপর অশোক এলেন, স্পষ্টভাবে ক্লান্ত, কিন্তু এক নতুন শক্তির সাথে। রাঘব নিখোঁজ হয়েছে, ও নিজের বাড়িতে নেই, ও দপ্তরে নেই, ও নিজের কোনো সাধারণ জায়গায় নেই। ওর উকিলরা বলছেন যে ও আইনি বিকল্পগুলো মূল্যায়ন করছে, কিন্তু সত্যিটা হলো ও পালাচ্ছে। পালাচ্ছে? প্রিয়া ভ্রু কুচকাল। কোথায়?
ওনার অনেক দেশে সম্পত্তি আছে, ট্যাক্স হেভেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ও যে কোনো জায়গায় হতে পারে। আর কালকের শুনানি, শিশু সুরক্ষার ওটা? অশোক বহুদিন পর প্রথমবার হাসলেন। বাতিল করা হয়েছে। যে আধিকারিককে রাঘব কিনেছিল, রোহিত পারিখ, তাকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। ও কম শাস্তির বিনিময়ে সব কিছু কবুল করে নিয়েছে। তোমার পরিবারের বিরুদ্ধে বেনামি অভিযোগ আনুষ্ঠানিকভাবে খারিজ করা হয়েছে। প্রিয়ার মনে হল ওর হাঁটু ভেঙে আসছে। মীরা ওকে ধরলেন, আর ওরা দুজনেই স্বস্তির জল ফেলল। এর মানে ওরা আমাকে আমার মায়ের থেকে আলাদা করবে না? এর ঠিক এটাই মানে, কেউ তোমাকে কখনো আলাদা করবে না। কিন্তু শান্তি বেশি দিন থাকল না। সেই রাতে যখন প্রিয়া ওর মায়ের বিছানার পাশে এক চেয়ারে ঢুলছিল, তখন ওর ফোন বাজল। এটি একটি ব্লক নম্বর ছিল। ও উত্তর দেবার আগেই ইতস্তত করল। ওর সহজাত বোধ ওকে এটা না করার জন্যে বলছিল, কিন্তু কৌতূহল বেশি শক্তিশালী ছিল। নমস্কার, প্রিয়া শর্মা। ওপার থেকে গলাটা ছিল বিকৃত। চেনার উপায় নেই। তুমি একটি বড় ভুল করেছ। কে আপনি? এমন কেউ যে অনেক কথা জানে, এমন কথা যা অশোক মালহোত্রাও নিজের প্রিয় ভাগ্নের ব্যাপারে জানেন না। প্রিয়ার পিঠে হিম অনুভব করল। কি কথা? রাঘব সিংহানিয়া সে নয় যা সবাই মনে করে। ওর নিষ্ঠুরতার শিকড় তোমার কল্পনার থেকেও গভীর, শিকড় যা তোমার নিজের পরিবার পর্যন্ত বিস্তৃত। আমার পরিবার? আমি বুঝলাম না। তোমার দিদিমা? তোমার কি মনে হয় এটা কাকতালীয় ছিল যে তিনি এত কম বয়সে মারা গেলেন? তোমার কি মনে হয় এটা কাকতালীয় ছিল যে তোমার মা সিংহানিয়ার কোম্পানিতেই কাজ করতে লাগলেন? প্রিয়ার বুক এত জোরে ধরফর করছিল যে ও ওটা নিজের কানে শুনতে পাচ্ছিল। আপনি কি বলছেন? আমি বলছি যে একটা কাহিনী আছে যা কেউ তোমাকে বলেনি, একটা কাহিনী যা তোমার পরিবারকে কয়েক দশক ধরে সিংহানিয়া পরিবারের সাথে যুক্ত করে। আর যদি তুমি পুরো সত্যিটা জানতে চাও, তবে তোমাকে সেই জায়গায় দেখার প্রয়োজন আছে যেখানে সবকিছু শুরু হয়েছিল। কোন জায়গা? অশোক মালহোত্রার ব্যক্তিগত ফাইল। ওনাকে জিজ্ঞেস করো উনি তোমার দিদিমার সাথে কোন সালে দেখা করেছিলেন। ওনাকে জিজ্ঞেস করো ফরাসি দূতাবাসে কি হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করো তোমার মা কেন কোনোদিন জানতে পারেননি যে ওনার বাবা কে ছিলেন। লাইন কেটে গেল। প্রিয়া স্তম্ভিত হয়ে রইল। ফোনটা তখন ওর কানের সাথে লেগেছিল। রহস্যময় গলার শব্দগুলো এক অন্ধকার গুহায় প্রতিধ্বনির মতো ওর মাথায় ঘুরছিল। ওর দিদিমা, ফরাসি দূতাবাস, ওর মায়ের বাবা, এর মানে কি ছিল? ও মীরার দিকে তাকালো, যিনি ওষুধের কারণে গভীর ঘুমেছিলেন। ওর মা কখনো নিজের বাবার ব্যাপারে কথা বলেননি। প্রিয়া সবসময় ধরে নিয়েছিল যে এটি একটি যন্ত্রণাদায়ক বিষয়, এমন কিছু যার ব্যাপারে ওর জিজ্ঞেস করা উচিত নয়। কিন্তু এখন প্রশ্নগুলো ওর মাথায় ভাইরাসের মতো বংশবৃদ্ধি করছিল। ওর মায়ের বাবা কে ছিলেন? ওর দিদিমার সিংহানিয়া পরিবারের সাথে কি সম্পর্ক ছিল? আর কেউ কেন চাইছিল যে ও এসব এখনই জানুক? পরের দিন সকালে প্রিয়া অশোকের মোকাবিলা করল। ও ওনাকে ওনার ভাগ্নের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত আইনি নথিপত্র পরীক্ষা করার সময় ওনার দপ্তরে পেল। ও যখন ভেতরে এলো, ও তখনই দেখল যে ওনার অভিব্যক্তিতে কিছু বদলে গিয়েছিল। আমি কাল রাতে একটা ফোন পেয়েছিলাম, ও কোনো ভূমিকা ছাড়াই বলল। কেউ আমাকে বলল আমি যেন আপনাকে আপনার দিদিমা, ফরাসি দূতাবাস, আমার মায়ের বাবার ব্যাপারে জিজ্ঞেস করি। অশোকের মুখের রং উড়ে গেল। তোমাকে কে ফোন করেছিল? আমি জানি না। গলাটা বিকৃত ছিল, কিন্তু সে অনেক কিছু জানত। এমন কিছু যা আমাকে অনুভব করালো যে একটা কাহিনী আছে যা কেউ আমাকে বলেনি। অশোক নিজের চেয়ারে এমনভাবে ভেঙে পড়লেন যেন হঠাৎ ওনার ওজন দ্বিগুণ রয়ে গেছে। আমি আশা করেছিলাম তোমাকে এটা কোনোদিন জানতে হবে না, তিনি বিড়বিড় করলেন। আমি আশা করেছিলাম আমি সত্যিটা সামনে না এনেই তোমাকে সাহায্য করতে পারব। কি সত্যি? বৃদ্ধ মানুষটি এক দীর্ঘ মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করলেন। যখন তিনি ওগুলো খুললেন তখন তাতে জল ছিল। তোমার দিদিমা, ক্যাটালিনা শর্মা, সবথেকে অসাধারণ মহিলা ছিলেন যাকে আমি কোনোদিন জানতাম। যখন আমি ওনার সাথে দেখা করি তখন তিনি ফরাসি দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করতেন। ওনার চোখে তোমার মতোই আলো ছিল, ভাষার জন্য তোমার মতোই নেশা, তোমার মতোই অভ্যন্তরীণ আগুন। তিনি একটু থামলেন, যেন প্রতিটি শব্দ বলতে ওনাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছিল। আমাদের ভালোবাসা হয়ে গেল। এটি একটি নিষিদ্ধ ভালোবাসা ছিল, অসম্ভব। আমি বিবাহিত ছিলাম, আমার দায়িত্ব ছিল, একটি মর্যাদা ছিল যা বজায় রাখতে হতো। কিন্তু ক্যাটালিনা একটি চুম্বকের মতো ছিলেন। আমি ওনার থেকে দূরে থাকতে পারতাম না, যদিও আমি জানতাম যে আমার থাকা উচিত। প্রিয়ার মনে হল যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আপনি বলছেন যে আপনার আর আমার দিদিমার সম্পর্ক ছিল? এটি প্রায় 2 বছর ধরে চলল, আর সেই সম্পর্ক থেকে এক বাচ্চার জন্ম হল। এমন এক বাচ্চা যাকে ক্যাটালিনা একাই মানুষ করলেন, কারণ আমি তাকে জনসমক্ষে স্বীকার করার জন্য খুব কাপুরুষ ছিলাম। আমার মা? প্রিয়া ফিসফিস করে বলল। আমার মা আপনার মেয়ে? অশোক মাথা নাড়লেন।
ওনার চোখের দিকে তাকাতে পারছিলেন না। মীরা আমার মেয়ে, যার মানে হলো তুমি প্রিয়া আমার নাতনি। প্রিয়ার দুনিয়া ভেঙে পড়ল এবং এক মুহূর্তে আবার তৈরি হল। সে নিজের পরিবার, নিজের কাহিনী সম্পর্কে যা কিছু বিশ্বাস করত তা একটা মিথ্যে ছিল। আমার মা জানে? না, ক্যাটালিনা ওনাকে কখনো বলেনি। তিনি আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি এই রহস্য আমার মৃত্যু পর্যন্ত বজায় রাখব। কিন্তু এখন সিংহানিয়া আপনার ভাগ্নে। প্রিয়া বাড়তে থাকা ভয়ের সাথে সব যোগসূত্র মেলাল, যার মানে হল সিংহানিয়া আমার মায়ের তুতো ভাই, যার মানে হল যে লোকটা আমাদের ধ্বংস করার চেষ্টা করল সে আমার পরিবার। হ্যাঁ, অশোক অবশেষে ওর দিকে তাকালেন। রাঘব এর ব্যাপারে কিছুই জানে না, আমি আর তোমার দিদিমা ছাড়া কেউ জানত না, কিন্তু অন্য কেউ সত্যিটা জেনে ফেলেছে। কেউ যে এটা ব্যবহার করতে চায়, কিসের জন্য ব্যবহার করতে চায় আমি জানি না, কিন্তু আমাদের অনেক দেরি হওয়ার আগে এর হদিশ লাগাতে হবে। প্রিয়া একটি চেয়ারে বসে পড়ল। ওর মস্তিষ্ক সেই তথ্যগুলো বিশ্লেষণ করছিল যা সবকিছু বদলে দিয়েছিল। সেই শেঠজি অশোক মালহোত্রার নাতনি ছিল, রাঘব সিংহানিয়ার বোনঝি, এক উত্তরাধিকারের ওয়ারিশ যার অস্তিত্বের ব্যাপারে ও কোনোদিন জানতেই পারেনি। আর কোথাও কেউ এই সব রহস্য জানত এবং সেগুলোকে একটি খেলায় গুটির মতো ব্যবহার করছিল, যাও খুব কষ্টে বুঝতে শুরু করছিল। এখন আমরা কি করব? ও কাপা কাপা গলায় জিজ্ঞেস করল। এখন অশোক নতুন দৃঢ় সংকল্পের সাথে উঠে দাঁড়ালেন। আমরা খুঁজে বের করব যে এর পেছনে কে আছে এবং তারা আসলে কি চায়। কিন্তু তার আগে যে তারা প্রথম পদক্ষেপ নিতেন, অশোকের ফোন বেজে উঠল। এটি আশা ছিল এবং ওর গলা ভীত মনে হচ্ছিল। অশোক সাহেব, এখনই খবর চালিয়ে দেখুন। অশোক টেলিভিশন চালু করলেন। যে দৃশ্য দেখা গেল তা ওনাদের দুজনেরই শ্বাস থামিয়ে দিল। রাঘব সিংহানিয়া স্ক্রিনে ছিল, একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিল এমন এক হাসির সাথে যা রক্ত হিম করে দিত। আর যে শব্দগুলো সে বলল তা সব কিছু বদলে দিল। আমার কাছে এমন তথ্য আছে যা অশোক মালহোত্রাকে ধ্বংস করে দেবে এবং এটি প্রকাশ করবে যে ছোট্ট নায়িকা প্রিয়া শর্মা আমার কোম্পানি চুরি করার জন্য একটি পারিবারিক ষড়যন্ত্রের অংশ। আর আমার কাছে এটি প্রমাণ করার জন্য তথ্য প্রমাণ আছে। রাঘব সিংহানিয়ার শব্দগুলো এক মৃত্যুদণ্ডের মতো স্ক্রিনে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়ার মনে হল যেন ওর ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেছে। অশোক স্পষ্টভাবে ফ্যাকাশে হয়ে গেলেন। ওনার হাত কাঁপছিল যখন উনি স্ক্রিনে ওনার ভাগ্নেকে দেখলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে, সিংহানিয়া সেই রক্তহিম করা হাসির সাথে বলে চলল, আমি সেই সব নথি প্রকাশ করব যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার পরিকল্পনা করছিলেন এবং ওনার গোপন অস্ত্র হল এক বাচ্চা মেয়ে যে ওনার অবৈধ নাতনি হিসেবে প্রমাণিত হয়েছে। অবৈধ শব্দটা প্রিয়াকে এক ঘুষির মতো আঘাত করল। যেন ওর অস্তিত্ব একটা ভুল ছিল, যেন ওর জীবন একটা দাগ যা মুছে ফেলা উচিত। দাউদ বনাম গলিয়াথের এই কথিত কাহিনী, সিংহানিয়ার শব্দগুলো যেন থুতু ফেলছিল। আসলে আমাকে ধ্বংস করার জন্য একটি পারিবারিক ষড়যন্ত্র, এবং আমার কাছে এমন কেউ আছে যে সব কিছুর সত্যতা নিশ্চিত করতে পারে। ক্যামেরা এক ব্যক্তির দিকে গেল যে সিংহানিয়ার পাশে বসেছিল, বিবেক মেহরা, সেই উকিল যে তার ডান হাত হয়ে থেকেছে, সেই লোক যে প্রতিটি নিষ্ঠুর আদেশ, প্রতিটি নির্মম প্রতিশোধ সম্পন্ন করেছে। এখন সে ঘাবড়ে গিয়েও এক দৃঢ় অভিব্যক্তি নিয়ে সেখানে ছিল। মেহরা সাহেব, সিংহানিয়া তাকে সম্বোধন করল, দুনিয়াকে বলো তুমি কি জানো। বিবেক নিজের গলা পরিষ্কার করল। অনেক বছর আমি অশোক সাহেবের সাথে কাজ করেছি তিনি অবসর নেওয়ার আগে। আমি ব্যক্তিগত কথাবার্তার সাক্ষী ছিলাম, যেখানে তিনি উপযুক্ত সময়ে এলে কোম্পানির নিয়ন্ত্রণ ফেরত নেওয়ার নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি এক গোপন মেয়ের কথা উল্লেখ করেছিলেন, যাকে তিনি একদিন বৈধ ওয়ারিশ হিসেবে ব্যবহার করবেন। প্রিয়া ভয়ের সাথে অশোকের দিকে তাকাল। এটা কি সত্যি? না, অশোক জোর দিয়ে অস্বীকার করলেন। বিবেক মিথ্যে বলছে, ও কোনোদিন সরাসরি আমার সাথে কাজ করেনি। ও আমার অবসর নেওয়ার অনেক বছর পর রাঘব দ্বারা নিযুক্ত হয়েছিল। তবে ও কেন এমন কথা বলছে? কারণ রাঘব ওকে ফাঁসিয়ে দিয়েছে। বিবেক আমার ভাগ্নের আসল অপরাধের ব্যাপারে অনেক কিছু জানে। যদিও সহযোগিতা না করে, তবে ও তার সাথে জেলেই যাবে। স্ক্রিনে সিংহানিয়া নিজের অভিনয় চালিয়ে যাচ্ছিল। কাল সকাল 10টায় ঠিক সেই জায়গায় যেখানে এই বাচ্চা মেয়েটি নিজের মিডিয়া সার্কাস করেছিল, আমি সব প্রমাণ পেশ করব। দুনিয়া দেখবে মালহোত্রা এবং শর্মারা আসলে কারা, মিথ্যেবাদী আর ষড়যন্ত্রকারীদের একটি পরিবার। সম্প্রচার শেষ হয়ে গেল। অশোকের দপ্তরে নিস্তব্ধতা খুব ভারী ছিল। আমাদের কিছু করতে হবে। প্রিয়া নিস্তব্ধতা ভাঙল। আমরা ওকে আমাদের ব্যাপারে মিথ্যে বলতে দিতে পারি না। ও যা বলছে তার কোনো আইনি ভিত্তি নেই।
অশোক শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু ওনার গলা কাঁপছিল। কোনো ষড়যন্ত্র প্রমাণ করার মতো নথি নেই, কারণ কোনো ষড়যন্ত্রের অস্তিত্বই নেই। কিন্তু জনসমক্ষে ক্ষতি আগেই হয়ে গেছে। আশা মাঝপথে বাধা দিয়ে বলল, যে লোকগুলো তোমাকে সমর্থন করছিল তাদের এখন সন্দেহ হচ্ছে। সোশ্যাল মিডিয়া তর্কের ঝড় তুলছে। অশোকের ফোন বাজল। এটি ইজাবেল মোরও ছিল। অশোক, আমি এইমাত্র সম্প্রচার দেখলাম, আমাদের এখনই কথা বলা দরকার। আধা ঘন্টা পর বিনিয়োগকারীরা আবার দপ্তরে জড়ো হলেন। ওনাদের অভিব্যক্তিতে উদ্বেগ আর দৃঢ় সংকল্পের সংমিশ্রণ ছিল। সিংহানিয়ার অভিযোগ ভিত্তিহীন। ওমর আল আহমেদ সবার আগে কথা বললেন। যে কেউ আসল ভিডিওটি দেখেছে সে জানে যে ওই বাচ্চা মেয়েটি অভিনয় করছিল না। ওর প্রতিভা আসল, কিন্তু সিংহানিয়ার কাছে কিছু আছে, ইজাবেল ব্যবহারিকভাবে বললেন। ও এই ধরনের বয়ান কোনো ধরনের প্রমাণ ছাড়া দেবে না, যদিও তা বানোয়াট হয়। বানোয়াট? প্রিয়া জিজ্ঞেস করল। জাল নথিপত্র। সুশ্রী নাওমি সাতো বুঝিয়ে বললেন। কর্পোরেট দুনিয়ায় এটি আপনার কল্পনার চেয়েও বেশি সাধারণ। এমন কাগজ বানানো হয় যা বৈধ মনে হয় কিন্তু পুরোপুরি বানোয়াট হয়। আর আমরা কিভাবে প্রমাণ করব যে সেগুলো জাল? এখানেই সমস্যা। ইজাবেল দীর্ঘশ্বাস ফেললেন। কোনো কিছু জাল তা প্রমাণ করা কোনো কিছু সত্যি প্রমাণ করার চেয়েও বেশি কঠিন। প্রিয়ার ফোন ভাইব্রেট হল। একটি ব্লক নম্বর থেকে একটি বার্তা এলো। যদি তুমি বিবেক মেহরার ব্যাপারে সত্যিটা জানতে চাও তবে ওকে বার অ্যাসোসিয়েশনের বন্ধ হওয়া মামলার ফাইলে খোঁজো। মামলা সংখ্যা 2847। সবকিছু তেমন নয় যেমনটা মনে হচ্ছে। প্রিয়া অন্যদের বার্তাটি দেখালো। এটি সেই একই ব্যক্তি যে কাল রাতে আমাকে ফোন করেছিল। ও বলল ও আমার দিদিমার আর আমার পরিবারের ব্যাপারে জানে। কেউ ছায়া থেকে আমাদের সাহায্য করছে। অশোক ভ্রু কুচকালেন। কিন্তু কে? এখন কে সেটা বড় কথা নয়। আশা আগেই নিজের কম্পিউটারে বসে পড়ল। যেটা বড় কথা তা হল তথ্যটি আসল কিনা। ও দ্রুত টাইপ করল। এমন ডেটাবেসে প্রবেশ করল যার অস্তিত্বের ব্যাপারে প্রিয়া জানত না। এই যে এখানে। আশা স্ক্রিন ঘোরাল। বার অ্যাসোসিয়েশনের মামলা 2847। বিবেক মেহরার অনেক বছর আগে একটি নাগরিক মামলায় নথিপত্র জালিয়াতির জন্য তদন্ত করা হয়েছিল। প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ফাইলে কিছু আকর্ষণীয় উল্লেখ আছে। কি? সবাই একসাথে জিজ্ঞেস করল। আসল অভিযোগকারীকে ধমকানো হয়েছিল আর সে অভিযোগ তুলে নিয়েছিল। অনুমান করো অভিযুক্ত পক্ষের আইনি প্রতিনিধিত্ব কে করছিল? সিংহানিয়া হোল্ডিংস। অশোক বিড়বিড় করলেন। ঠিক আছে, বিবেক অনেক বছর ধরে সিংহানিয়ার জন্য নথিপত্রকে জালিয়াতি করছে, আর এখনও আমাদের বিরুদ্ধেও এটাই করছে। রাত নেমে এলো শহরের ওপর, যখন পুরো দল দ্রুত কাজ করছিল। প্রিয়া জানত ওকে ওর মায়ের কাছে হাসপাতালে ফিরতে হবে, কিন্তু ও এটাও জানত যে যদি তারা এখনই সিংহানিয়াকে না আটকায় তবে তারা যা কিছু অর্জন করেছে তা ধসে পড়বে। আমাকে আবার মাকে দেখতে যেতে হবে, ও অবশেষে বলল। ওনারা জানেন না কি হচ্ছে। যাও, অশোক মাথা নাড়লেন। আমরা কাজ চালিয়ে যাব। কাল আমাদের পূর্ণ শক্তির প্রয়োজন হবে। অশোক সাহেব, প্রিয়া দরজার কাছে থামল। আমার মা জানেন না যে আপনি ওনার বাবা। আপনি ওনাকে কবে বলতে যাচ্ছেন? বৃদ্ধ মানুষটি নিজের দৃষ্টি নিচু করলেন। যখন এসব শেষ হয়ে যাবে। আমি চাই না উনি এখন আর দুশ্চিন্তা করুন। ওনার সত্যিটা জানার অধিকার আছে। আমি জানি, এবং আমি ওনাকে বলবো, আমি কথা দিচ্ছি। হাসপাতালে মীরা জেগেছিলেন, ছোট টেলিভিশনে খবর দেখছিলেন। আমি সিংহানিয়ার কনফারেন্স দেখলাম। ও বলল। প্রিয়া যখন ভেতরে এলো তখন মীরা বললেন, ওই লোকটার কোনো সীমা নেই। মা, আমার আপনাকে কিছু বলার প্রয়োজন আছে। প্রিয়া ওর মায়ের কাছে বসল এবং ওনাকে সবকিছু বলল। অশোকের ব্যাপারে, ক্যাটালিনার ব্যাপারে, সেই রহস্যের ব্যাপারে যা কয়েক দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রতিটি শব্দের সাথে মীরার মুখ আলাদা আলাদা আবেগের মধ্যে দিয়ে গেল। বিস্ময়, অবিশ্বাস, কষ্ট, বিভ্রান্তি। অশোক মালহোত্রা আমার বাবা। ওনার গলা প্রায় ফিসফিসানির মতো ছিল। হ্যাঁ মা, আপনি ওনার মেয়ে আর আমি ওনার নাতনি, আর সিংহানিয়া আপনার তুতোবাই আর আমারও। মীরা নিজের চোখ বন্ধ করলেন। চোখের জল চুপচাপ ওনার গাল বেয়ে বইতে লাগল। আমার মা আমাকে কোনোদিন কিছু বলেননি, তিনি বিড়বিড় করলেন। যখনই আমি আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করতাম তিনি বিষয় বদলে দিতেন। তিনি বলতেন, কিছু রহস্য না জানাই ভালো। আপনি কি রেগে আছেন? মীরা নিজের চোখ খুললেন এবং মেয়ের দিকে তাকালেন। আমি জানি না আমি কি অনুভব করছি। আমি সারা জীবন ভেবেছি আমি কারোর মেয়ে নই। আমার বাবা স্রেফ আমাকে চাননি। আর এখন আমি জানতে পারলাম যে তিনি দেশের সবথেকে ধনী ব্যক্তিদের একজন, যিনি আমাদের অনেক বছর ধরে কিছু না বলে দেখছিলেন। তিনি ভয় পেয়েছিলেন মা, দিদিমার স্মৃতি নষ্ট করার ভয়, আপনার জীবন জটিল করার ভয়। আর এটা কি একে সঠিক প্রমাণ করে? দশকের পর দশক নীরবতা, যখন আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছিলাম। প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। ওর মায়ের রাগকে বুঝতে পারছিল, ও অশোকের কারণগুলোকেও বুঝতে পারছিল, কিন্তু বোঝা মানেই মেনে নেওয়া নয়। আমি ওনার সাথে দেখা করতে চাই।
মীরা হঠাৎ বললেন, এখনই, সকাল হওয়ার আগে। তার আগে যে ওই রাক্ষস সিংহানিয়া আমাদের মধ্যে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার চেষ্টা করে। অশোক 1 ঘণ্টা পর হাসপাতালে পৌঁছলেন। প্রিয়া ওনাদের একাকিত্ব দেওয়ার জন্য ঘরের বাইরে অপেক্ষা করছিল। বন্ধ দরজার ওপার থেকে ও আওয়াজ শুনতে পাচ্ছিল, প্রথমে শান্ত, তারপর আরও তীব্র, তারপর ফুপিয়ে কান্না। কথাবার্তা প্রায় 2 ঘণ্টা ধরে চলল। যখন অশোক অবশেষে বাইরে বেরোলেন, ওনার চোখ কান্নায় লাল ছিল। মনে হচ্ছিল যেন উনি 1 রাতে 10 বছর বুড়ো হয়ে গেছেন। উনি কেমন আছেন? প্রিয়া জিজ্ঞেস করল। রাগান্বিত, দুঃখিত, বিভ্রান্ত। অশোক দেওয়ালের গায়ে হেলান দিলেন। ওনার এমনটা অনুভব করার পুরো অধিকার আছে। আমি ওনার থেকে ওনার বাবাকে জানার সুযোগ কেড়ে নিয়েছি। আমি ওনার থেকে এমন এক জীবন কেড়ে নিয়েছি যা অন্যরকম হতে পারত। উনি কি আপনাকে ক্ষমা করেছেন? আমি জানি না। উনি বললেন ওনার সময় লাগবে। কিন্তু উনি এমন কিছুও বলেছেন যা আমাকে আশা দিয়েছে। কি? উনি বললেন যে এত কিছুর পরেও ওনার তোমার ওপর গর্ব আছে, সেই মহিলাটির ওপর যা তুমি হয়ে উঠেছ। আর যদি আমার এর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, যদিও পরোক্ষভাবে, তবে হয়তো এত সব ভুলের মাঝে কিছু ভালো আছে। প্রিয়া নিজের চোখে জল অনুভব করল। ও ঘরে গেল এবং নিজের মাকে জানলা দিয়ে বাইরে তাকাতে দেখল। মা? মীরা ঘুরলেন। ওনার মুখে চোখের জলের দাগ ছিল, কিন্তু অন্য কিছু একটা ছিল। কিছু একটা যা প্রিয়া চিনতে পারল, কারণ ও এটা আয়নায় অনেকবার দেখেছিল। দৃঢ় সংকল্প। আমরা এটা শেষ করতে যাচ্ছি, মীরা দৃঢ় গলায় বললেন। ওই লোকটা সিংহানিয়া, আমার তুতো ভাই, আমার নিজের রক্ত, আর সে নিজের জীবন আমাদের সহ নিরীহ মানুষদের ধ্বংস করার জন্য উৎসর্গ করেছে। মা, আপনি অসুস্থ, আপনার বিশ্রামের প্রয়োজন আছে। আমি তখন বিশ্রাম নেব যখন এটা শেষ হয়ে যাবে। এখন আমার স্থান তোমার পাশে। ডাক্তার আপনাকে বাইরে যেতে দেবেন না? তবে আমরা ওনাদের না দেখেই বাইরে বেরিয়ে যাব। মীরা অনেক দিনের মধ্যে প্রথমবার হাসলেন। তোর কি মনে হয় কেবল তুই নিজের দিদিমার আগুন উত্তরাধিকার সূত্রে পেয়েছিস? সকালবেলা অশোকের দপ্তরে এক অদ্ভুত দলকে একত্রিত অবস্থায় পাওয়া গেল। মীরা ফ্যাকাশে কিন্তু দৃঢ়, নিজের কাঁধে একটি কম্বল নিয়ে একটি আম চেয়ারে বসেছিলেন। প্রিয়া ওনার পাশে ওনার হাত ধরেছিল। অশোক ওনার সামনে সেই মেয়েকে দেখে অবাক হচ্ছিলেন যাকে উনি কোনোদিন জানতেন না। আজ লড়াইয়ের মুখোমুখি হয়ে ওনার সাথে দাঁড়িয়ে আছে। বিনিয়োগকারীরা ঘরের বাকি অংশ দখল করে নিয়েছিলেন। প্রত্যেকে সম্পদ আর যোগাযোগ দিয়ে অবদান রাখছিলেন, আর মেঝের মাঝখানে একটি স্ক্রিন সেই খোঁজ দেখাচ্ছিল যা সব কিছু বদলে দেবে। আমরা রহস্যময় কলের উৎস খুঁজে পেয়েছি, আশা ঘোষণা করল। আপনারা বিশ্বাস করবেন না সে কে। স্ক্রিনে এক মহিলার মুখ দেখা গেল যাকে সবাই চিনত। সে এক মধ্যবয়সী মহিলা ছিল যার মুখের গড়ন অদ্ভুতভাবে পরিচিত ছিল। তার নাম নায়ানা সিংহানিয়া। আশা বুঝিয়ে বলল, সে রাঘব সিংহানিয়ার ছোট বোন, এবং সম্ভবত সে অনেক বছর ধরে নিজেরই ভাইয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করছে। সিংহানিয়ার এক বোন আছে? প্রিয়া বিশ্বাস করতে পারছিল না। এক বোন যাকে সে কার্যত অস্তিত্ব থেকে মুছে দিয়েছিল। অশোক মুখটা চিনে বিড়বিড় করলেন, নায়ানা? শেষবার যখন আমি ওকে দেখেছিলাম ও তখন জাস্ট কিশোরী ছিল। যখন ও কোম্পানির নিয়ন্ত্রণ নিল তখন রাঘব ওকে দূরে পাঠিয়ে দিল। ও বলল যে এটা ওর মঙ্গলের জন্য ছিল। কিন্তু সত্যিটা হলো ও সব সময় আমার বাবা মায়ের প্রিয় ছিল। ও এটা সহ্য করতে পারত না। আর এখন ও আমাদের সাহায্য করছে? অবশ্যই হ্যাঁ। আশা, তুমি কি ওর সাথে যোগাযোগ করতে পারবে? আমি আগেই করে ফেলেছি, ও পথেই আছে। নায়ানা সিংহানিয়া রাঘব সিংহানিয়ার প্রেস কনফারেন্সের 30 মিনিট আগে পৌঁছাল। যখন সে দপ্তরে এলো, প্রিয়া তখনই পারিবারিক মিল লক্ষ্য করল। অশোকের মতোই চোখ, সেই সোজা ভঙ্গি, কিন্তু যেখানে রাঘব নিষ্ঠুরতা ছড়াত, নায়ানা এক গভীর বিষণ্ণতা আর দৃঢ় সংকল্প ছড়িয়ে দিচ্ছিল। অশোক কাকা, সে প্রথম কথাটিই বলল। অনেক সময় হয়ে গেছে, অনেক বেশি। অশোক কাছে গেলেন এবং ওকে জড়িয়ে ধরলেন। তুমি আমার সাথে কোনোদিন যোগাযোগ কেন করনি? কারণ রাঘব আমাকে হুমকি দিয়েছিল। ও বলেছিল যদি আমি কোনোদিন পরিবারের কাছে আসার চেষ্টা করি তবে ও এমন সব কিছু ধ্বংস করে দেবে যাকে আমি ভালোবাসি। নায়ানা আলিঙ্গন থেকে আলাদা হল। কিন্তু আমার কাছে হারানোর মতো আর কিছু বাকি নেই। আর যখন আমি দেখলাম যে ওই বাচ্চা মেয়েটির সাথে কি করল, তখন আমি জানলাম যে এটাই পদক্ষেপ নেওয়ার সময়। সে প্রশংসা আর কষ্টের এক মিশ্রণ নিয়ে প্রিয়ার দিকে তাকাল। তুমি সাহসী, আমাদের সবার চেয়ে বেশি সাহসী। তুমি আমার ভাইয়ের মোকাবিলা করেছ যখন বাকি সবাই অন্যদিকে তাকিয়েছিল। আমাদের জন্য আপনার কাছে কি আছে?
প্রিয়া সোজাসুজি জিজ্ঞেস করল। রাঘবের কনফারেন্স 1 ঘন্টারও কম সময় শুরু হচ্ছে। নায়ানা নিজের ব্যাগ থেকে একটি হার্ড ড্রাইভ বের করল। 23 বছরের প্রমাণ, রেকর্ডিং, নথিপত্র, সাক্ষ্য, সে সব কিছু যা আপনাদের এটা প্রমাণ করতে সাহায্য করবে যে আমার ভাইয়ের দ্বারা আজ পেশ করা নথিগুলো জাল, এবং আরও অনেক কিছু। আপনি এসব কিভাবে অর্জন করলেন? কারণ রাঘব আমাকে কোনোদিন বিপদ বলে মনে করেনি। আমি শুধু ওনার দুর্বল বোন ছিলাম যাকে নির্বাসিত করা হয়েছিল এবং ভুলিয়ে দেওয়া হয়েছিল। ও কোনোদিন ভাবেনি যে আমি দেখছি, অপেক্ষা করছি, ওর প্রতিটি ভুল একত্রিত করছি। নয়না হার্ড ড্রাইভটি কম্পিউটারে যুক্ত করল। ফোল্ডারগুলো স্ক্রিনে দেখা গেল। এখানে প্রমাণ আছে যে বিবেক মেহরার নথিপত্র মাত্র 3 দিন আগে বানানো হয়েছিল। মেটাডেটা মিথ্যে বলে না। আর এখানে সে আরও একটি ফোল্ডার খুলল। আসল রেকর্ডিং আছে সেই মিটিংগুলোর কথাবার্তার, যেখানে রাঘব নিজের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিটি পদক্ষেপের নির্দেশ দিচ্ছিল, যার মধ্যে মীরা শর্মার বিরুদ্ধে অভিযানও শামিল আছে। মীরা সামনের দিকে ঝুঁকে বসলেন। ওনার চোখ স্ক্রিনে আটকে ছিল। আপনার কাছেও আমাকে ধ্বংস করার নির্দেশ দিচ্ছে এমন রেকর্ডিং আছে? আমার কাছে সব কিছুর রেকর্ডিং আছে। আমার ভাই কোনোদিন সতর্ক হওয়া শেখেনি, কারণ সে কোনোদিন বিশ্বাসই করেনি যে কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে। নয়না ঘরে উপস্থিত সবাইকে দেখল। রাঘব আমার পরিবার, আমার উত্তরাধিকার, আমার জীবন কেড়ে নিয়েছে। আজ আমি অবশেষে সেই কিছু ফেরত পেতে যাচ্ছি যা আমি হারিয়েছিলাম। কি জিনিস? প্রিয়া জিজ্ঞেস করল। আমার মর্যাদা এবং সেই ন্যায় যার অনেকে হকদার। কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ ছিল। দুনিয়ার সব সাংবাদিক প্রতিটি উপলব্ধ আসনে বসেছিলেন। টেলিভিশন ক্যামেরা 100-র বেশি দেশে সরাসরি প্রচার করছিল। বাইরে হাজার হাজার লোক জড়ো হয়েছিল। অনেকে পোস্টার নিয়েছিল যাতে লেখা ছিল প্রিয়ার জন্য ন্যায় এবং দুনিয়া দেখছে। রাঘব সিংহানিয়া সবার আগে ভেতরে এলো। বিবেক মেহরা আর উকিলদের এক বাহিনী তার সাথে ছিল। তার অহংকারী হাসি সেই ব্যক্তির আত্মবিশ্বাসকে ফুটিয়ে তুলছিল যে বিশ্বাস করে সে লড়াই শুরু হবার আগেই জিতে গেছে। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, সে পোডিয়াম থেকে শুরু করল। আজ আমি সবথেকে বিস্তৃত ষড়যন্ত্রের সত্য ফাঁস করব যা এই শহর কোনোদিন দেখেনি। সে একটি মোটা ফাইল তুলল। এখানে আমার কাছে নথিপত্র আছে যা প্রমাণ করে যে অশোক মালহোত্রা কয়েক দশক ধরে আমার কোম্পানির নিয়ন্ত্রণ ফেরত পাওয়ার পরিকল্পনা করেছিলেন। একটি বাচ্চা মেয়েকে মিডিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করে, এক বাচ্চা মেয়ে যে এক কর্মচারীর সাথে এক গোপন সম্পর্কের অবৈধ সন্তান হিসেবে প্রমাণিত হয়েছে। ফিসফাস শব্দ হলটাকে ভরিয়ে দিল। বিবেক মেহরা, আমার আইনি উপদেষ্টা, এই সব ষড়যন্ত্রের সাক্ষী ছিলেন এবং শপথ নিয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত। বিবেক মাইক্রোফোনের কাছে গেল, কিন্তু তার আগে যে সে বলতে পারত, হলের দরজা খুলে গেল। প্রিয়া আগে ভেতরে এলো। ওর পেছনে মীরা নিজের দুর্বলতা সত্ত্বেও বৃহ পদক্ষেপে হাঁটছিলেন। অশোক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে ওনাদের অনুসরণ করছিলেন এবং পুরো দলকে অনুসরণ করে এক মহিলা ছিল যাকে দেখে রাঘবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নয়না সিংহানিয়া। নয়না, রাঘবের গলা প্রথমবার কাঁপল। তুমি এখানে কি করছো? আমি সত্যিটা বলতে এসেছি ভাই, সেই সত্যি যা তুমি 23 বছর ধরে কবর দেওয়ার চেষ্টা করেছ। নয়না সেই একই অধিকারের সাথে পোডিয়ামের দিকে এগিয়ে গেল, যে অধিকারের সাথে তার ভাই কিছু মুহূর্ত আগে ওটা দখল করেছিল। আমার নাম নয়না সিংহানিয়া। আমি রাঘব সিংহানিয়ার ছোট বোন, এবং 2 দশকের বেশি সময় ধরে আমি রাঘবের প্রতিটি অপরাধ, প্রতিটি মিথ্যে, প্রতিটি জীবনকে নথিবদ্ধ করেছি যাকে সে ধ্বংস করেছে। সে হার্ড ড্রাইভটি হলের প্রধান স্ক্রিনের সাথে যুক্ত করল। এই নথিপত্র যা আমার ভাই এইমাত্র দেখালো 3 দিন আগে বানানো হয়েছিল। ডিজিটাল মেটাডেটা এর সত্যতা নিশ্চিত করে। এগুলো জাল, বিবেক মেহরা দ্বারা নির্মিত, যার জালিয়াতির নথিবদ্ধ ইতিহাস আছে। স্ক্রিনে প্রমাণ, তৈরির তারিখ, ডিজিটাল রেকর্ড, অকাট্য প্রমাণ দেখা গেল। কিন্তু এটাই সব নয়, নয়না জ্বালিয়ে গেল। এখানে আসল রেকর্ডিং আছে, সেই কথাবার্তা যেখানে রাঘব মীরা শর্মাকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিল, শুধু এই জন্য কারণ ওনার মেয়ে একটি প্রতিভা প্রদর্শন করে ওনাকে অপমানিত করেছিল যা ও কোনোদিন কিনতে পারত না। রাঘবের গলা হলটাকে ভরিয়ে দিল, পরিষ্কার আর অভ্রান্ত। আমি চাই ওই মহিলা এই শহরে আর কোনোদিন কোথাও কাজ না করতে পারে, এবং আমি চাই বাচ্চাটা সিস্টেমে চলে যাক। ওরা জানুক আমাকে চ্যালেঞ্জ করার মানে কি। সাংবাদিকরা প্রশ্নের সাথে বিস্ফোরণ ঘটালেন। ক্যামেরার ফ্ল্যাশ বিদ্যুতের মতো হলটাকে আলোকিত করছিল। রাঘব পিছিয়ে গেল। ওর মুখ অহংকার থেকে ভয়ে বদলে গেল। এটা কারসাজি করা হয়েছে, ও চিৎকার করল। এটা একটা ষড়যন্ত্র। এখানে একমাত্র ষড়যন্ত্র তোমার। অশোক এক পায়ে গিয়ে এলেন। বছরের পর বছর আমি তোমাতে জীবন ধ্বংস করতে দেখেছি যখন আমি চুপ ছিলাম। সেই নীরবতা আজ শেষ হচ্ছে। তিনি মীরার দিকে তাকালেন, যিনি হালকা করে মাথা নাড়লেন। মীরা শর্মা আমার মেয়ে, প্রিয়া শর্মা আমার নাতনি, আর হ্যাঁ, আমি কয়েক দশক ধরে সেই রহস্যকে কাপুরুষের মতো লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমি কোনোদিনও কোনো কোম্পানি ফেরত পাওয়ার ষড়যন্ত্র করিনি।
আমি কেবল আমার পরিবারকে এক রাক্ষসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, যাকে আমি নিজেই তৈরি করতে সাহায্য করেছিলাম। বিবেক মেহরা জাহাজ ডুবছে দেখে এক মরিয়া সিদ্ধান্ত নিল। আমি সবকিছু ব্যাখ্যা করতে পারি। সে মাইক্রোফোনের কাছে গেল। রাঘব আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল। ও সহযোগিতা না করলে আমাকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। আমার কাছে ওর অন্য অপরাধের প্রমাণ আছে, এমন অপরাধ যা কেউ এখনও জানে না। চুপ করো। রাঘব নিজের প্রাক্তন সহকর্মীর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সুরক্ষাকর্মীরা ওকে আটকে দিল। ঠিক সেই মুহূর্তে ফেডারেল এজেন্টরা হলে প্রবেশ করলেন। রাঘব সিংহানিয়া, প্রধান এজেন্ট, পরিষ্কার গলায় বললেন, আপনাকে কর্পোরেট জালিয়াতি, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, নথিপত্র জালিয়াতি এবং ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হচ্ছে। আপনার চুপ থাকার অধিকার আছে। যখন তারা ওকে হাতকড়া পরাচ্ছিল, রাঘব চরম ঘৃণার সাথে প্রিয়ার দিকে তাকালো। এটা শেষ হয়নি, ও ফিসফিস করল। আমার কাছে সম্পদ আছে, আমার যোগাযোগ আছে, আমি ফিরে আসব। প্রিয়া নির্ভয়ে ওর দিকে তাকালো। না সিংহানিয়া সাহেব, আপনি ফিরে আসবেন না, কারণ এখন দুনিয়া জানে আপনি আসলে কে, এবং দুনিয়া ভোলে না। পরের মাসগুলো পুনর্গঠনের ছিল। সিংহানিয়া হোল্ডিংসের পুরোপুরি তদন্ত করা হলো। কয়েক দশকের দুর্নীতি, ঘুষ আর জীবন ধ্বংসের কাহিনী সামনে এলো। রাঘবকে ২৫ বছরের জেলের সাজা দেওয়া হলো। বিবেক মেহরা নিজের সহযোগিতার বদলে কম সাজা পেল, কিন্তু সে চিরতরের জন্য নিজের ওকালতির লাইসেন্স হারাল। সিংহানিয়ার বাজেয়াপ্ত করা সম্পত্তি ওনার অপব্যবহারের সব শিকারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবহার করা হলো। ডজন ডজন পরিবার, যারা প্রিয়ার পরিবারের মতো ধ্বংস হয়ে গিয়েছিল, তারা অবশেষে ন্যায় পেল। আর ১ কোটি টাকা, যা সিংহানিয়া এক নিষ্ঠুর মজা হিসেবে প্রতিশ্রুতি দিয়েছিল, আদালত প্রিয়া শর্মার জন্য অফিসিয়াল ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিল। আমার ওনার টাকা চাই না, প্রিয়া বলেছিল যখন ওকে জানানো হয়েছিল। এটাকে কিছু ভালোর জন্য ব্যবহার করো, অশোক পরামর্শ দিলেন, এবং ও ঠিক সেটাই করল। ক্যাটালিনা শর্মা ফাউন্ডেশন মামলার ৬ মাস পর নিজেদের দরজা খুলল। ওর দিদিমার সম্মানে নামাঙ্কিত এই ফাউন্ডেশন সম্পদহীন তরুণ প্রতিভাদের চেনার আর তাদের সমর্থন করার জন্য উৎসর্গ করা হলো। অসাধারণ ক্ষমতা থাকা ছেলেমেয়ে, কিন্তু সুযোগ ছাড়া, ঠিক যেমনটা প্রিয়া ছিল। ইজাবেল মোরো, ওমর আল আহমেদ এবং সুশ্রী নাওমি সাতো প্রধান পৃষ্ঠপোষক হলেন। নয়না সিংহানিয়া পারিবারিক উত্তরাধিকারের নিজের অংশ শিক্ষাগত স্কলারশিপের অর্থায়নের জন্য দান করে দিল। আর অশোক অবশেষে নিজের শেষ বছরগুলো নিজের নাতনির সাথে কাজ করায় উৎসর্গ করলেন। মীরা নিজের অসুস্থতা থেকে পুরোপুরি সেরে উঠলেন। সেরা ডাক্তাররা, যাদের ফি অবশেষে পর্যাপ্ত তহবিল দ্বারা মেটানো হয়েছিল, তারা ওনার চিকিৎসা ততক্ষণ করলেন যতক্ষণ না ওনার স্বাস্থ্য আগের চেয়ে বেশি মজবুত হল। এখন তিনি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন। অন্য মায়েদের সাহায্য করতেন, যারা সেই একই সংগ্রামের মোকাবিলা করছিল, যা থেকে তিনি বেঁচে ফিরেছিলেন। মা, প্রিয়া ওনাকে একদিন বিকেলে জিজ্ঞেস করল, যখন তারা স্কলারশিপের আবেদনগুলো খতিয়ে দেখছিল, আপনি কি অশোক সাহেবকে ক্ষমা করেছেন? মীরা ধীর হাসলেন। ক্ষমা একটা মুহূর্ত নয় রে মেয়ে, এটা একটা প্রক্রিয়া। কিন্তু প্রতিটা দিন যখন আমি ওনাকে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে দেখি, প্রতিটা দিন যখন আমি ওনাকে সেই দাদুর মতো ভালোবাসতে দেখি যাকে ওনার সবসময় হওয়া উচিত ছিল, সেই প্রক্রিয়াটা আরও একটু এগিয়ে যায়। আর একদিন আপনি ওনাকে বাবা বলবেন, হয়তো যখন আমি তৈরি হব, যখন উনি তৈরি হবেন, যখন আমরা দুজনেই অনেকটা সুস্থ হয়ে উঠব। যেদিন প্রিয়ার জন্মদিন ছিল, জেল থেকে একটা চিঠি এলো। সেটা রাঘব সিংহানিয়ার থেকে ছিল। আমি তোমার ক্ষমার আশা করি না, সে কাঁপা কাঁপা হাতের লেখায় লিখেছিল। আমি এটার যোগ্য নই, কিন্তু আমি চাই তুমি জানো যে এই জায়গায় প্রতিদিন আমি সেই মুহূর্তটির কথা ভাবি যখন তুমি না হেসে আমার উপর হেসেছিলে, যখন তুমি প্রমাণ করেছিলে যে আসল শক্তির টাকা বা উপাধিতে নয়, বরং মর্যাদায় থাকে। এক মর্যাদা যা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি, যদি তা কখনো আমার কাছে থেকে থাকে। তোমার দিদিমা ক্যাটালিনা অসাধারণ ছিলেন। এখন আমি বুঝি আমার কাকা ওনাকে এতটা কেন ভালোবেসেছিলেন, এবং আমি বুঝি তুমি কে। আমি আশা করি একদিন যখন তুমি বড় হবে, তুমি পেছন ফিরে তাকাতে পারবে এবং দেখতে পাবে যে রাক্ষসরাও শিখতে পারে, যদিও খুব দেরি হয়ে গেছে। প্রিয়া চিঠিটা ৩ বার পড়ল তুলে রাখার আগে। ও কোনো উত্তর দিল না, প্রয়োজন ছিল না। কিছু ক্ষতের সময় দরকার হয়, কিছু উত্তর অস্তিত্বহীন, এবং কিছু মানুষকে স্রেফ নিজের সিদ্ধান্তের পরিণামের সাথে বেঁচে থাকতে হয়। কয়েক বছর পর প্রিয়া শর্মা রাষ্ট্রপুঞ্জের ইউএনের জন্য কাজ করার সবথেকে কম বয়সী অনুবাদক হল। ওর কাহিনী তথ্যচিত্র, বই আর সিনেমায় বলা হলো, কিন্তু ও সবসময় জোর দিয়ে বলতো যে ওর কাহিনী গুরুত্বপূর্ণ ছিল না, এটি আমার মায়ের কাহিনী। ও প্রতিটি সাক্ষাৎকারে বলতো, যিনি আমাকে সুযোগ দেওয়ার জন্য নিজের পুরো জীবন কাজ করেছেন।
এটি আমার দিদিমা ক্যাটেলিনার কাহিনী, যিনি আমাকে না দেখেই ভাষার প্রতি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে দিয়েছেন। এটি সেই সব অদৃশ্য মানুষদের কাহিনী যাদের কাছে অসাধারণ প্রতিভা আছে, কিন্তু তারা সেটা প্রমাণ করার সুযোগ কোনোদিন পায় না। নিজের দপ্তরের ডেস্কে ও একটি ফ্রেম করা ছবি রেখেছিল। সেটা সেই দিনের ছিল, সিংঘানিয়া হোল্ডিংসের মিটিং রুমে স্কুল ব্যাগ কাঁধে এক বাচ্চা মেয়ে, যাকে ঘিরে রয়েছে কার্যনির্বাহী আধিকারিকরা, যারা ওকে নিয়ে মজা করছিল। ছবির নিচে একটি প্লেটে সেই শব্দগুলো ছিল যা ওর মা ওকে সেই রাতে হাসপাতালে বলেছিলেন। শব্দ দুনিয়া বদলে দিতে পারে। আর হ্যাঁ, সেগুলো বদলে দিয়েছিল, কারণ এক বাচ্চা মেয়ে প্রমাণ করে দিয়েছিল যে প্রতিভার কোনো সার্টিফিকেটের দরকার হয় না, মর্যাদার কোনো মূল্য নেই, এবং মাঝে মাঝে সবথেকে বড় রাক্ষসদের সবথেকে ছোট গলার আওয়াজ দিয়ে নিচে নামানো যায়। শুধু বলার সাহস চাই, আর কেউ শোনার মতো প্রস্তুত থাকতে হয়।